মুম্বাইয়ের সবচেয়ে ব্যস্ততম মোড়গুলোর একটিতে, যেখানে যানবাহনের স্রোত এবং মানুষের আনাগোনা এক অন্তহীন সিলসিলার মতো চলতে থাকে, সেখানে একটি চকচকে কালো মেব্যাক কার ধীরে ধীরে রাস্তার ধারে এসে থামল, যা হর্নের শব্দ এবং ধোঁয়ার কুণ্ডলীর মাঝে একেবারে আলাদা দেখাচ্ছিল। গাড়ির দরজা খুলল এবং ৩৮ বছর বয়সী অঞ্জলি শর্মা বাইরে এলেন, যিনি সাউদার্ন লজিস্টিক্স গ্রুপের চেয়ারপারসন ছিলেন। নিজের দামি স্যুট এবং মুখে এক কঠোর পেশাদার গাম্ভীর্য নিয়ে অঞ্জলি যা করতে যাচ্ছিলেন তা সেখানে উপস্থিত প্রত্যেককে অবাক করে দিল। তিনি সামনের সেই চমৎকার উঁচু ইমারতে যাওয়ার বদলে সরাসরি একটি পুরনো বটগাছের দিকে এগিয়ে গেলেন, যেখানে একটি ছোট ভিখারি শিশু গুটিসুটি মেরে বসেছিল। সে ছিল রাজু, যে ১০ বছরের রোগা পাতলা আর ধুলোবালি মাখা, এবং সে ছেঁড়া পুরনো বড় মাপের পোশাক পরেছিল। তার সামনে একটি প্লাস্টিকের ঝুড়ি ছিল, যাতে কিছু সস্তা উলের কিচেন এবং ইয়ারবাডসের প্যাকেট রাখা ছিল। একজন অভিজাত নারীকে নিজের দিকে আসতে দেখে রাজু ভয়ে কিছুটা পিছিয়ে গেল এবং তার বড় বড় চোখে আতঙ্ক পরিষ্কার দেখা যাচ্ছিল। অঞ্জলি কিছুই বললেন না। তিনি নিজের দামি জুতো এবং পোশাকের তোয়াক্কা না করে সেই নোংরা ফুটপাতে রাজুর পাশে বসে পড়লেন। তারা নিজের ব্যাগ থেকে ৫০০ টাকার একটি নোট বের করে আলতো করে সেই নোংরা ঝুড়িতে রাখলেন এবং বিনিময়ে কয়েক টাকা মূল্যের একটি বাঁকা ভল্লুক আকৃতির কিচেন তুলে নিলেন। রাজু ভ্যাবাচ্চাকা খেয়ে বলল, ম্যাম, আমার কাছে এর বদলে ফেরত দেওয়ার মতো খুচরো টাকা নেই। অঞ্জলির মুখে একটি বিরল হাসি ফুটে উঠল, যা তার কঠোর মুখকে কিছুটা নরম করে দিল। তিনি বললেন, বিনিময়ে কিছু চাই না, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই। অঞ্জলি সেখান থেকে সাথে সাথেই চলে গেলেন না। তার দৃষ্টি সেই শিশুর চোখের ওপর আটকে ছিল, যা গভীর এবং অদ্ভুতভাবে বিষণ্ণ ছিল। সেগুলো ১০ বছর বয়সের হিসেবে খুব বেশি যন্ত্রণা সমেত ছিল, কিন্তু যে বিষয়টি অঞ্জলির হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল তা ছিল সেই চোখের পরিচিত আভাস। ওই চোখগুলো ঠিক তেমনই ছিল যেমনটা তার স্বামীর ছিল, যাদের ৫ বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। গত ১ মাস ধরে অঞ্জলি প্রতিদিন তার ড্রাইভারকে এই রাস্তা দিয়ে যেতে বলতেন, যাতে তিনি কয়েক সেকেন্ডের জন্য ওই চোখগুলো দেখতে পারেন। এটি তার একাকিত্ব এবং দুঃখের জন্য ওষুধের মতো ছিল, যা তার আলিশান অথচ নিস্তব্ধ বাংলোর স্তব্ধতাকে কিছুটা কমিয়ে দিত। তার সহকারীরা অনেকবার তাকে এমনটা করতে নিষেধ করেছিলেন, কারণ এটি তার নিরাপত্তা এবং ইমেজের জন্য ঠিক ছিল না। কিন্তু অঞ্জলি সবার কথা উপেক্ষা করেছিলেন। তিনি ওই শিশুটির সাথে একটি অদৃশ্য টান অনুভব করতেন, যাকে যুক্তি দিয়ে বোঝানো সম্ভব ছিল না। কিন্তু ভাগ্য সব সময় অপ্রত্যাশিত মোড় নেয়। পরের দিন মুম্বাইয়ের গুমোট গরম আরও বেড়ে গিয়েছিল, যা আসন্ন ঝড়ের সংকেত দিচ্ছিল। অঞ্জলির গাড়ি আবারও একই জায়গায় থামল, কিন্তু আজ সেই বটগাছটি খালি ছিল। না ছিল সেই প্লাস্টিকের ঝুড়ি, আর না ছিল সেই বিষণ্ণ চোখগুলো। সেখানে শুধু ধুলো বালি আর হর্নের শব্দ ছিল। অঞ্জলি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মনে এক গভীর অস্থিরতা তৈরি হল। তিনি তার ঘড়ি দেখলেন। বাচ্চাটির সেখানে থাকার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। তিনি ১৫ মিনিট এবং তারপর ৩০ মিনিট অপেক্ষা করলেন। তার ব্যাগে ফোন অনবরত বেজেই যাচ্ছিল। বোর্ড মিটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অঞ্জলি তা বন্ধ করে দিলেন। ওই কোটি টাকার চুক্তির কোনো মূল্য ছিল না ওই অচেনা ভিখারি শিশুটির নিখোঁজ হওয়ার সামনে। অস্থিরতায় তিনি পাশের আখের রস বিক্রেতা মহিলার কাছে জানতে চাইলেন। ওই মহিলা দয়া ভরা দৃষ্টিতে অঞ্জলির দিকে তাকিয়ে জানালেন, আপনি রাজুকে খুঁজছেন? বেচারাকে কাল কিছু গুন্ডা পিটিয়েছে এবং সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। হয়তো তারা ওর জায়গা দখল করতে চেয়েছিল। বাচ্চাটা প্রাণ বাঁচাতে পালিয়েছে। জানি না এখন কোন ব্রিজের নিচে বা কোন কোনায় লুকিয়ে আছে। অঞ্জলির মনে হলো কেউ যেন তার কলিজা চিপে ধরেছে। ১০ বছরের একটা বাচ্চা এই নিষ্ঠুর পৃথিবীর মোকাবিলা কিভাবে করবে? তার মনে যে ভয় জেগেছিল তা কেবল দয়া ছিল না, বরং একজন মায়ের পুরনো ক্ষত ছিল, যা আবারও তাজা হয়ে উঠেছিল। ৯ বছর আগে তার নিজের ছেলেও এভাবেই কোনো সূত্র ছাড়াই নিখোঁজ হয়ে গিয়েছিল। অতীতের ছায়া বর্তমানের ওপর প্রভাব ফেলতে শুরু করল। তিনি তৎক্ষণাৎ তার ব্যক্তিগত নিরাপত্তা দলের প্রধানকে ফোন করলেন এবং কম্পিত কণ্ঠে আদেশ দিলেন, এক্ষুনি ওই শিশুটিকে খুঁজে বের করো। পুরো শহর চষে ফেলো, কিন্তু ওকে আমার চাই। সেই পুরো বিকেল মুম্বাইয়ের রাস্তায় মানুষ এক অভিজাত নারীকে পাগলের মতো ঘুরে বেড়াতে দেখল। অঞ্জলি এসি রুমে বসে রিপোর্টের অপেক্ষা করতে পারতেন না। তিনি নিজে ওই ব্রিজের নিচে, পার্কে এবং বস্তি এলাকায় গেলেন, যেখানে পরিত্যক্ত শিশুরা থাকে। তার ফোনে রাজুর দূর থেকে তোলা একটি ছবি ছিল, যা তিনি সবাইকে দেখিয়ে জিজ্ঞেস করছিলেন। প্রতিটি না শোনার সাথে সাথে তার হতাশা বাড়ছিল। টাকা এখানে ব্যর্থ প্রমাণিত হচ্ছিল। তিনি পুরো কন্টেইনার কিনতে পারতেন, কিন্তু ওই নামহীন শিশুটির খবর পাচ্ছিলেন না। সন্ধ্যা নামতে শুরু করল এবং শহরের আলো অঞ্জলির ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছিল। তার রাজুর ওই চাহনি মনে পড়ছিল।
যদি ওর কিছু হয়ে যায় তবে তার মনে হবে তিনি আবারও মূল্যবান কিছু হারিয়েছেন। অবশেষে একটি আশার আলো দেখা গেল। একটি কোলাহলপূর্ণ রাতের বাজারে তিনি কিছু ভবঘুরে শিশুকে মোটা অঙ্কের টাকা দিয়ে তথ্য জোগাড় করলেন। এক নোংরা চেহারার শিশু টাকার লোভে অঞ্জলির কানে ফিসফিস করে বলল, রাজু ওই কালাপানি বস্তিতে আছে, যা নদীর তীরে গভীর জলার কাছে। সে এক পঙ্গু বৃদ্ধের সাথে থাকে যাকে হরি বলে। শুনেছি সে খুব ভয়ঙ্কর। কালাপানি বস্তির নাম শুনেই গায়ের রুম খাড়া হয়ে যাচ্ছিল। সেটি শহরের সবচেয়ে অনুন্নত এলাকা ছিল, যেখানে দারিদ্র্য এবং অপরাধের রাজত্ব ছিল। অঞ্জলি কোনো দ্বিধা ছাড়াই তার ড্রাইভারের সাথে সেদিকে রওনা হলেন। তার লাক্সারি গাড়ি ওই কাদাভরা রাস্তায় ভেতরে যেতে পারছিল না, এজন্য অঞ্জলিকে পায়ে হেঁটে যেতে হলো। নর্দমার দুর্গন্ধ এবং চারদিকে ছড়িয়ে থাকা আবর্জনা সেখানকার স্বাগত জানাচ্ছিল। সেখানকার প্রতিটি শব্দ এবং প্রতিটি মুখ দারিদ্র্য আর হতাশার গল্প বলছিল। অঞ্জলির দামি জুতো কাদায় ঢুকে যাচ্ছিল এবং তার মূল্যবান স্যুট ওই পরিবেশে একেবারেই বেমানান লাগছিল। সেখানকার বসবাসকারী মানুষের সন্দেহজনক এবং ভীতিজনক দৃষ্টি অঞ্জলির উপর স্থির ছিল। কিছু ছেলে তার রাস্তা আটকানোর চেষ্টা করল, কিন্তু অঞ্জলির সাথে থাকা দুই বিশাল দেহের দেহরক্ষী তাদের সরিয়ে দিল। অঞ্জলির খেয়াল শুধু সেই ঝুপুরির দিকে ছিল, যার কথা তাকে জানানো হয়েছিল। তিনি যত ভেতরে এলেন, অন্ধকার আর গুমোট ভাব বাড়তে লাগল। নদীর তীরে টিনের চাদর এবং প্লাস্টিকের ত্রিপল দিয়ে তৈরি এক জরাজীর্ণ ঝুঁপুড়ি ছিল। অঞ্জলি একটি দীর্ঘশ্বাস নিলেন এবং সেই পুরনো পর্দা সরিয়ে ভেতরে পা রাখলেন। ভেতরে কেবল একটি কেরোসিন ল্যাম্পের মৃদু আলো ছিল। সেখানকার স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং ওষুধের গন্ধে অঞ্জলির দম বন্ধ হয়ে আসছিল। সেখানে একটি তক্তপোষে এক অত্যন্ত দুর্বল এবং অসুস্থ লোক শুয়েছিল, যার একটি পা বুড়িভাবে কাটা এবং শুকিয়ে গিয়েছিল। তার পাশে রাজু বসেছিল, যে একটি ভেজা কাপড় দিয়ে ওই লোকটির কপাল মুছে দিচ্ছিল। তার ছোট হাতগুলো কত মমতায় কাজ করছিল তা দেখে অঞ্জলি অবাক হয়ে গেলেন। রাজু বলছিল, বাবা, আর একটু সহ্য করো, আমি এখন কিছু ব্যথার ওষুধ চেয়ে এনেছি, এটা খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো, ব্যথা কমে যাবে। রাজুর কণ্ঠে সেই যন্ত্রণা ছিল যা শুনলে যে কারোর কলিজা ফেটে যাবে। ওই লোকটা চোখ খুলে রাজুর মাথায় হাত বুলিয়ে দিল। আমি ঠিক আছি বাবা, আমাকে ক্ষমা কর যে তোকে আমার জন্য এত কষ্ট সহ্য করতে হয়। সেই মুহূর্তে অঞ্জলি দরজায় মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তিনি ওই ছেঁড়া পুরনো ঝুপড়িতে বাবা ছেলের সেই পবিত্র সম্পর্ক দেখলেন, যা টাকা দিয়ে কেনা যায় না। তার মনে তোলপাড় শুরু হলো। এই পঙ্গু লোকটা কে এবং রাজু তাকে বাবা কেন ডাকছে? তখনই হরির কারও উপস্থিতির আভাস হলো। সে ঘাবড়ে গিয়ে নিজের কাঠের লাঠি তুলে নিল এবং রাজুকে নিজের পেছনে লুকিয়ে ফেলল, যেমন করে কোনো পাখি তার বাচ্চাকে শিকারি থেকে বাঁচায়। আপনি কে? এখানে কি চান? হরির কণ্ঠে ঘৃণা আর ভয় ছিল। রাজু হরির পেছন থেকে উঁকি দিয়ে অঞ্জলিকে চিনে ফেলল এবং ভয়ে ভয়ে বলল, ইনি সেই ম্যাম যিনি কি চেন কিনতেন। অঞ্জলি এক পা এগিয়ে গেলেন, তার কণ্ঠ আবেগে ভরা ছিল। আমি শুধু এটা দেখতে এসেছি যে বাচ্চাটা ঠিক আছে কিনা। আজও নিজের জায়গায় ছিল না। চলে যান এখান থেকে, আমাদের আপনার দয়া বা সাহায্য চাই না, হরি চিৎকার করে বলল। অঞ্জলি পিছিয়ে যেতেই যাচ্ছিলেন, তখনই তার নজর রাজুর গলায় ঝকঝক করতে থাকা একটি জিনিসের উপর পড়ল। রাজু যখন হরিকে সাহায্য করার জন্য ঝুঁকছিল, তখন তার ছেঁড়া পোশাকের ভেতর থেকে ওই লকেটটি বেরিয়ে এসেছিল। ল্যাম্পের মৃদু আলোয় সেই রূপোর অর্ধচন্দ্রাকার লকেটটি অঞ্জলির চোখে বিদ্যুতের মতো চমকে উঠল। অঞ্জলির হার্টবিট এক মুহূর্তের জন্য থমকে গেল। তিনি ওই লকেটটি কখনো ভুলতে পারতেন না। এটি সেই বিশেষ উপহার ছিল যা তিনি তার ছেলের জন্মের 1 মাস পরে তার জন্য বানিয়েছিলেন। অঞ্জলি এক সম্মোহিতের মতো হরির লাঠির তোয়াক্কা না করে রাজুর দিকে ছুটে গেলেন। তিনি হরির দুর্বল বাধা অগ্রাহ্য করে রাজুর গলা থেকে ওই লকেটটি নিজের হাতে তুলে নিলেন। তার আঙুল কাঁপছিল যখন তিনি সেই ঠান্ডার ওপরটি উল্টালেন। পেছনের দিকে ছোট অক্ষরে খোদাই করা ছিল, আরিয়ান 2015। অঞ্জলির চারপাশের পৃথিবী যেন ভেঙে পড়ল। তিনি কিছুই শুনতে পাচ্ছিলেন না। আরিয়ান, তার ছেলে, যাকে তিনি 9 বছর ধরে খুঁজছেন, যাকে পুলিশ মৃত বলে ধরে নিয়েছিল, সে আজ এক ভিখারির বেশে তার সামনে দাঁড়িয়ে। অঞ্জলির চোখের পানির বাঁধ ভেঙে গেল। তিনি সেই ভেজা মাটিতে লুটিয়ে পড়লেন এবং লকেটটি শক্ত করে ধরে রাখলেন, যেন এটি আবারও নিখোঁজ হয়ে যাবে। তিনি ডুকরে কেঁদে উঠলেন, আরিয়ান, আমার বাচ্চা, আমি তোমার মা। রাজু এই অচেনা মহিলার এই আচরণে ভীষণ ভয় পেয়ে গেল এবং কাঁদতে কাঁদতে হরির দিকে দৌড়ে গেল। বাবা, আমাকে বাঁচাও। হরির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল যে রহস্য সে 9 বছর ধরে লুকিয়ে রেখেছিল, যার জন্য সে নিজের পা হারিয়েছিল, তা আজ সবার সামনে চলে এসেছে। হারানোর ভয়ে সে পাগলের মতো হয়ে গেল। নিজের লাঠি অঞ্জলির দিকে ঘুরিয়ে চিৎকার করল, ছেড়ে দাও একে, আমার ছেলের থেকে দূরে থাকো, ওকে আবারও আমার থেকে কেড়ে নেওয়ার সাহস করো না। লাঠির আঘাত অঞ্জলির কাঁধে লাগল, কিন্তু তিনি সেই ব্যথা অনুভব করলেন না। তার মনে কেবল একটাই প্রশ্ন ছিল, যেসব কিভাবে হলো। 9 বছর পর্যন্ত তাকে তার ছেলের থেকে দূরে কে রেখেছিল? দেহরক্ষীরা সাথে সাথে ভেতরে এলো এবং হরিকে ধরে নিচে চেপে ধরল।
রাজু ফুঁপিয়ে কাঁদতে শুরু করল এবং তার বাবাকে বাঁচানোর জন্য ওই গার্ডদের হাতে কামড় দিতে লাগল। অঞ্জলি উঠে দাঁড়ালেন, তার চোখে পানি ছিল এবং হৃদয় রক্তাক্ত ছিল। তার নিজের ছেলে তাকে একজন শত্রুর মতো দেখছিল। তিনি জানতেন যে এই রাত তার জীবনের সবচেয়ে দীর্ঘ এবং কঠিন রাত হতে চলেছে। সত্যের দরজা খুলে গিয়েছিল, কিন্তু তার পেছনে কি লুকিয়েছিল তা দেখা এখনও বাকি ছিল। অঞ্জলি নিজের আবেগকে সংবরণ করার চেষ্টা করলেন এবং গার্ডদের ইশারা করলেন, একে ছেড়ে দাও, থামো। গার্ডরা পিছিয়ে গেল এবং হরি সাথে সাথে রাজুকে নিজের বাহুবন্দী করে নিল। অঞ্জলি ধীর এবং নরম স্বরে বললেন, আমি আপনাদের দুজনের ক্ষতি করতে চাই না, কিন্তু দেখুন আপনাদের অবস্থা কি। আর এই বাচ্চা এই নোংরা পরিবেশে থাকার জন্য জন্ম নেয়নি। আমার সাথে চলুন, আমি আপনার চিকিৎসা করাবো এবং আমি কথা দিচ্ছি যে পর্যন্ত সব পরিষ্কার না হচ্ছে আমি রাজুকে আপনার থেকে আলাদা করব না। হয়তো অঞ্জলির চোখের সততা অথবা হরির নিজের অসহায়ত্ব। সে এক মুহূর্ত ভাবল এবং তারপর ভারাক্রান্ত মনে রাজি হল। 2 ঘন্টা পর তারা ওই বস্তি থেকে বেরিয়ে অঞ্জলির ব্যক্তিগত হাসপাতালের ভিআইপি ওয়ার্ডে ছিল। সেখানে রাজু হরির হাত ধরে বসেছিল। অন্য রুমে অঞ্জলি ডিএনএ রিপোর্টের অপেক্ষা করছিলেন। যখন ডাক্তার এসে ফাইল দিলেন তখন অঞ্জলির হাত কাঁপছিল। রিপোর্টে লেখা ছিল আরিয়ান এবং অঞ্জলি শর্মা 99% ম্যাচ। অঞ্জলির মনে হলো তিনি পুনরায় জীবন ফিরে পেয়েছেন। তার ছেলে বেঁচে ছিল, কিন্তু এখন তার সেই সব প্রশ্নের উত্তর চাই যে তার ছেলে এই অবস্থায় এখানে কিভাবে পৌঁছল। তিনি হরির রুমে গেলেন, যা এখন শান্ত ছিল। হরি বলল, যেদিন আপনি লকেট দেখেছিলেন আমি জানতাম এই দিন আসবে। আমি কোনো কিডন্যাপার নই, আমি ওকে বাঁচিয়েছিলাম। অঞ্জলি অবাক হয়ে গেলেন। হরি বলতে শুরু করল যে 9 বছর আগে এক ঝড়ের রাতে সে একটি কালো রঙের গাড়ি থেকে এক ব্যক্তিকে একটি বস্তা নদীতে ফেলে দিতে দেখেছিল। সে যখন বস্তা থেকে বাচ্চার কান্নার শব্দ শুনল তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দিল। সে বাচ্চাটিকে বের করে আনল, কিন্তু তখনই কিছু গুন্ডা তাকে ঘিরে ধরল এবং বুড়িভাবে মারধর করল। তারা তার পা ভেঙে দিল এবং হুমকি দিল যে সে যদি পুলিশকে বলে তবে তারা তাকে এবং বাচ্চা দুজনকেই মেরে ফেলবে। হরি ভয় পেয়ে গেল এবং সে ওই বাচ্চাটিকে নিয়ে নিখোঁজ হয়ে গেল এবং তার নাম রাখল রাজু। অঞ্জলির ঘৃণা এখন কৃতজ্ঞতায় পরিণত হয়েছিল। এই মানুষটি নিজের ভবিষ্যৎ এবং নিজের পায়ের আত্মত্যাগ দিয়ে তার ছেলের প্রাণ বাঁচিয়েছিল। কিন্তু যখন হরি মাস্টারমাইন্ডের নাম বলল তখন অঞ্জলির পায়ের তলার মাটি সরে গেল। হরি বলল, আমি ওই লোকটিকে টিভিতে আপনার সাথে দেখেছি। তিনি আপনার স্বামীর ভাই করণ। অঞ্জলির মনে হলো কেউ যেন তার বুকে খঞ্জর চালিয়েছে। ওই করণ, যাকে তিনি নিজের লোক ভাবতেন, সেই ছিল তার স্বামীর হত্যাকারী এবং তার ছেলের অপহরণকারী। করণ নামটা অঞ্জলির কানে বিদ্যুতের মতো বাজল, যে তার স্বামীর নিজের ছোট ভাই ছিল এবং যাকে তার ছেলে আরিয়ান ছোটবেলায় ভালোবেসে চাচু ডাকত। ওই মানুষটি যে আরিয়ানের নিখোঁজ হওয়ার পর সবচেয়ে বেশি দুঃখ পাওয়ার অভিনয় করেছিল এবং অঞ্জলির সাথে মিলে তাকে খোঁজার নাটক করেছিল, সেই আসল শয়তান প্রমাণিত হল। ঝটকা এখনও শেষ হয়নি। হরি একটি দীর্ঘশ্বাস নিল এবং সেই রহস্যও ফাঁস করে দিল যা সে এযাবৎ নিজের হৃদয়ে দাফন করে রেখেছিল। সে জানালো যে 5 বছর আগে পুনের কাছে যে গাড়ি দুর্ঘটনায় অঞ্জলির স্বামীর মৃত্যু হয়েছিল তা কোনো দুর্ঘটনা ছিল না। হরি সেই সময় ওখানেই কাছে ছিল এবং সে একই চিহ্নের গুন্ডা বিক্রমকে অঞ্জলির স্বামীর গাড়ির নিচে ঢুকে ব্রেক কাটতে নিজের চোখে দেখেছিল। সে ভীরু ছিল এবং ওই সময় চুপ ছিল, যার অনুশোচনা তাকে আজও তাড়া করে বেড়াত। অঞ্জলির দুনিয়া ওলটপালট হয়ে গেল। তার স্বামী মারা যাননি, বরং তাকে হত্যা করা হয়েছিল এবং তার ছেলেকে মারার চেষ্টা সেই আপনজনেরাই করেছিল যাদের তিনি পরিবার ভাবতেন। রাগে উন্মত্ত হয়ে অঞ্জলি পুলিশকে ফোন করতে চাইলেন, কিন্তু তখনই তার আইনি উপদেষ্টা আইনজীবী মেহেরা তাকে থামিয়ে দিলেন। মেহেরা বোঝালেন যে একজন পঙ্গু ড্রাইভারের সাক্ষ্য করণের মতো শক্তিশালী ব্যক্তির বিরুদ্ধে টিকবে না এবং করণ প্রমাণ মুছে দিয়ে হরি আর রাজুর জীবনও নিতে পারে। অঞ্জলি বুঝতে পারলেন যে এখন তাকে আর একজন দুর্বল বিধবা নয়, বরং একজন চতুর শিকারী হতে হবে। তিনি হরির সামনে হাঁটু গেড়ে বসলেন এবং একজন মা হিসাবে তাকে নিজের প্রাণ বাঁচানো এবং ছেলেকে বড় করার জন্য ধন্যবাদ দিলেন। ওই রাতেই তিনি হরি এবং রাজুকে শহরের উপকণ্ঠে অবস্থিত নিজের গোপন ম্যাঙ্গো অর্চার্ড ভিলাতে পাঠিয়ে দিলেন, যা নিরাপত্তার দিক থেকে একটি দুর্ভেদ্য দুর্গের মতো ছিল। সেখানে অঞ্জলি রাজুর মন জয় করার জন্য নিজের ব্যবসায়িক গাম্ভীর্য ত্যাগ করলেন এবং রান্নাঘরে হরির কাছ থেকে রাজুর পছন্দের খাবার তৈরি শিখতে লাগলেন। ধীরে ধীরে রাজুর ভয় কমতে লাগল এবং সে অঞ্জলিকে পরি ম্যাম বলতে শুরু করল।
বাইরের দুনিয়ায় অঞ্জলি এক ভয়ঙ্কর নাটক শুরু করলেন, যার নাম দেওয়া হল ডেথ ওয়ারেন্ট। তিনি নিজেকে মরণব্যাধি ব্রেন ক্যান্সারে আক্রান্ত বলে ঘোষণা করলেন। কোম্পানির মিটিংগুলোতে তিনি অজ্ঞান হবার এবং রক্তবমি করার নাটক করতেন, যাতে করণের মনে হয় তিনি আর মাত্র কয়েকদিনের মেহমান। করণ এবং তার স্ত্রী লীলা খুশি ছিল, যদিও লীলা সন্দেহের বশে অঞ্জলির পেছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছিল, কিন্তু অঞ্জলির চমৎকার অভিনয় তাদের বিশ্বাস করতে বাধ্য করল যে সম্পত্তি এখন তাদের হাতে আসতে চলেছে। যখন অঞ্জলি চিকিৎসার জন্য নিখোঁজ ছিলেন, করণ কোম্পানি থেকে অনুগত কর্মচারীদের বের করে নিজের গুন্ডাদের নিয়োগ করল এবং টাকা বাইরে পাচার করতে শুরু করল। সে জানত না যে অঞ্জলি প্রতিটি কোনায় স্পাই ক্যামেরা এবং সফটওয়্যার লাগিয়ে রেখেছিলেন। ইতিমধ্যে গোপন ভিলাতে রাজু হরির জন্মদিন পালন করার জন্য নিরাপত্তা বেষ্টনী ভেঙে বাইরের দোকান থেকে চকলেট কেক নিতে গেল, যেখানে বিক্রম তাকে দেখে ফেলল। বিক্রম বাচ্চাটার ঘাড়ে সেই জন্মচিহ্ন দেখল এবং চিনতে পারল যে আরিয়ান বেঁচে আছে। করণ আর লীলা ভয় পেল যে যদি আরিয়ান সামনে আসে তবে তাদের সব পরিশ্রম জলে যাবে, তাই তারা রাতেই ওই ভিলাতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার আদেশ দিল। রাতে যখন হরি আর রাজু ঘুমিয়েছিল, বিক্রম পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিল। হরি জেগে উঠল এবং নিজের প্রাণের পরোয়া না করে রাজুকে ভেজা কম্বলে মুড়িয়ে আগুনের শিখার মাঝখান দিয়ে তাকে নিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করল। সিঁড়ি পুড়ে গিয়েছিল, হরির পিঠে জ্বলন্ত কাঠও পড়ল, যার ফলে সে মারাত্মকভাবে ঝলসে গেল। কিন্তু সে থামল না। সে বাথরুমের জানালা দিয়ে পাইপের সাহায্যে রাজুকে নিচে নামিয়ে দিল এবং নিজেও নিচে ঝাঁপ দিল, যার ফলে তার পা আবারও ভেঙে গেল। যেমনই বিক্রম রাজুকে মারার জন্য এগিয়ে এলো, অঞ্জলির বিশেষ নিরাপত্তা দল সেখানে পৌঁছে গেল এবং গুন্ডাদের ধরে ফেলল। অঞ্জলি এই ঘটনা মিডিয়া থেকে লুকিয়ে রাখলেন, যাতে করণের মনে হয় রাজু মারা গেছে এবং সে শান্তিতে ঘুমাতে পারে। পরের দিন জাঁকজমকপূর্ণ প্রেস কনফারেন্স ডাকা হলো, যেখানে করণ আর লীলা ক্ষমতা দখলের জন্য প্রস্তুত ছিল। অঞ্জলি হুইল চেয়ারে একজন অসহায় রোগীর মতো এলেন, কিন্তু যখন সাইন করার সময় এলো, তিনি কলম ছুঁড়ে ফেললেন এবং হুইল চেয়ার থেকে উঠে করণের সামনে দাঁড়িয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন যে নাটক শেষ হয়েছে এবং বড় স্ক্রিনে করণের অপরাধের ভিডিও চালিয়ে দিলেন, যা হরি কয়েক বছর আগে রেকর্ড করেছিল। বিক্রমও সবার সামনে করণের বিরুদ্ধে সাক্ষ্য দিল। করণ এবং লীলাকে গ্রেফতার করা হলো। অঞ্জলি লীলাকে একটি কোষে থাপ্পড় মেরে নিজের 9 বছরের যন্ত্রণার হিসেব মিটিয়ে নিলেন। শেষে রাজু অঞ্জলিকে মা বলে ডাকল এবং তার থেকে কথা নিল যে সে হরিকে কখনো একা ছাড়বে না। অঞ্জলি সিঙ্গাপুরে হরির চিকিৎসা করালেন, যার ফলে সে পুনরায় হাঁটতে সক্ষম হল এবং তিনি হরিকে নিজের পরিবারের অবিচ্ছেদ্য অংশ করে নিলেন। নদীর তীরে বসে অঞ্জলি অনুভব করলেন যে কর্মফল পূর্ণ হয়েছে। তিনি রাজুকে সাহায্য করেছিলেন, কিন্তু পরিশেষে রাজুই তার জীবনকে নতুন উদ্দেশ্য এবং খুশি দিয়েছিল। মুম্বাইয়ের সবচেয়ে ব্যস্ততম এবং চঞ্চল মোড়গুলোর একটিতে, যেখানে যানবাহনের স্রোত এবং মানুষের আনাগোনা এক অন্তহীন সিলসিলার মতো চলতে থাকে, সেখানে একটি চকচকে কালো মেব্যাক কার ধীরে ধীরে রাস্তার ধারে এসে থামল, যা হর্নের শব্দ এবং ধোঁয়ার কুণ্ডলীর মাঝে একেবারে আলাদা দেখাচ্ছিল। গাড়ির দরজা খুলল এবং অঞ্জলি শর্মা বাইরে এলেন। 38 বছর বয়সী অঞ্জলি, যিনি সাউদার্ন লজিস্টিক্স গ্রুপের চেয়ারপারসন ছিলেন, নিজের দামি স্যুট এবং মুখে এক কঠোর পেশাদার গাম্ভীর্য নিয়ে অঞ্জলি যা করতে যাচ্ছিলেন তা সেখানে উপস্থিত প্রত্যেককে অবাক করে দিল। তিনি সামনের সেই চমৎকার উঁচু ইমারতে যাওয়ার বদলে সরাসরি একটি পুরনো বটগাছের দিকে এগিয়ে গেলেন, যেখানে একটি ছোট ভিখারি শিশু গুটিসুটি মেরে বসেছিল। সে ছিল রাজু। 10 বছরের ওই বাচ্চার রোগা পাতলার ধুলোবালি মাখা ছিল এবং সে ছেঁড়া পুরনো বড় মাপের পোশাক পরেছিল। তার সামনে একটি প্লাস্টিকের ঝুড়ি ছিল, যাতে কিছু সস্তা উলের কিচেন এবং ইয়ারবাডসের প্যাকেট রাখা ছিল। একজন অভিজাত নারীকে নিজের দিকে আসতে দেখে রাজু ভয়ে কিছুটা পিছিয়ে গেল এবং তার বড় বড় চোখে আতঙ্ক পরিষ্কার দেখা যাচ্ছিল। অঞ্জলি কিছুই বললেন না। তিনি নিজের দামি জুতো এবং পোশাকের তোয়াক্কা না করে সেই নোংরা ফুটপাতে রাজুর পাশে বসে পড়লেন। তিনি নিজের ব্যাগ থেকে 500 টাকার একটি নোট বের করে আলতো করে সেই নোংরা ঝুড়িতে রাখলেন এবং বিনিময়ে কয়েক টাকা মূল্যের একটি বাঁকা ভল্লুক আকৃতির কিচেন তুলে নিলেন। ম্যাম, আমার কাছে এর বদলে ফেরত দেওয়ার মতো খুচরো টাকা নেই। অঞ্জলির মুখে একটি বিরল হাসি ফুটে উঠল, যা তার কঠোর মুখকে কিছুটা নরম করে দিল। বিনিময় কিছু চাই না, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই। অঞ্জলি সেখান থেকে সাথে সাথেই চলে গেলেন না। তার দৃষ্টি সেই শিশুর চোখের ওপর আটকে ছিল। সেই চোখগুলো গভীর এবং অদ্ভুতভাবে বিষণ্ণ ছিল, যা 10 বছর বয়সের হিসেবে খুব বেশি যন্ত্রণা সমেত ছিল। কিন্তু যে বিষয়টি অঞ্জলির হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল তা ছিল সেই চোখের পরিচিত আভাস। ওই চোখগুলো ঠিক তেমনই ছিল যেমনটা তার স্বামীর ছিল,
যাদের 5 বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। গত 1 মাস ধরে অঞ্জলি প্রতিদিন তার ড্রাইভারকে এই রাস্তা দিয়ে যেতে বলতেন, যাতে তিনি কয়েক সেকেন্ডের জন্য ওই চোখগুলো দেখতে পারেন। এটি তার একাকিত্ব এবং দুঃখের জন্য ওষুধের মতো ছিল, যা তার আলিশান অথচ ঠান্ডা বাংলোর স্তব্ধতাকে কিছুটা কমিয়ে দিত। তার সহকারীরা অনেকবার তাকে এমনটা করতে নিষেধ করেছিলেন, কারণ এটি তার নিরাপত্তা এবং ইমেজের জন্য ঠিক ছিল না। কিন্তু অঞ্জলি সবার কথা উপেক্ষা করেছিলেন। তিনি ওই বাচ্চাটির সাথে এক অদৃশ্য সম্পর্ক অনুভব করতেন, যাকে যুক্তি দিয়ে বোঝানো সম্ভব ছিল না। কিন্তু ভাগ্য সবসময় অপ্রত্যাশিত মোড় নেয়। পরের দিন মুম্বাইয়ের গুমোট গরম আরও বেড়ে গিয়েছিল, যা আসন্ন ঝড়ের সংকেত দিচ্ছিল। অঞ্জলির গাড়ি আবারও একই জায়গায় থামল। তিনি বাইরে এলেন, টাকা তার হাতেই ছিল। কিন্তু সেই কোণা আজ খালি ছিল। সেখানে কেবল ধুলো আর বেরুক্ষী থেকে বেঁচে যাওয়া হর্ন ছিল। অঞ্জলি সেখানেই শূন্য হয়ে দাঁড়িয়ে রইলেন। তাদের মনে গভীর ঘাবড়াহাট ভরে গেল। তারা নিজের ঘড়ি দেখলেন। বাচ্চার সেখানে হওয়ার সময় যথেষ্ট পেরিয়ে গিয়েছিল এবং তারা 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করলেন। তাদের ব্যাগে ফোন অনবরত বেজে যাচ্ছিল, কারণ বোর্ড মিটিং শুরু হতে যাচ্ছিল। কিন্তু অঞ্জলি সেটা বন্ধ করে দিলেন, কারণ ওই কোটির সওদাদের ওই অজানা ভিখারি বাচ্চার গায়েব হওয়ার সামনে কোনো মূল ছিল না। বেচয়নিতে তারা পাশের এক আখের রস বিক্রি করা মহিলার কাছে জিজ্ঞেস করলেন। ওই মহিলা দয়া ভরা নজরে অঞ্জলিকে দেখলেন আর জানালেন যে কাল রাজুকে কিছু গুন্ডারা পিটিয়েছে আর ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। হয়তো তারা ওর জায়গায় কবজা করতে চেয়েছিল। ওই বাচ্চা জান বাঁচিয়ে ভাগল, আর জানি না এখন কোন পুলের নিচে বা কোন কোনায় লুকিয়ে হবে। অঞ্জলির দিল যেমন কেউ নিংড়ে দিয়েছে। 10 বছরের বাচ্চা এই ক্রূর দুনিয়ার মোকাবিলা কিভাবে করবে? তাদের মনে যে ডর উঠল তা স্রেফ দয়া ছিল না, বরং এক মায়ের পুরনো ঘা ছিল যা আবার জ্যান্ত হয়ে গিয়েছিল। কারণ 9 বছর আগে তাদের নিজের ছেলেও এভাবেই কোনো সুরাগ ছাড়াই গায়েব হয়ে গিয়েছিল। তারা তৎক্ষণাৎ নিজের ব্যক্তিগত সুরক্ষা টিমকে ফোন করলেন আর কাঁপতে থাকা আওয়াজে আদেশ দিলেন যে ওই বাচ্চাকে এখনই খোঁজো। পুরো শহর ছান মারো, পর সে আমার চাই। ওই পুরো দুপুর মুম্বাইয়ের গলিগুলোতে অঞ্জলি পাগলের মতো ভটকতে রইলেন। তিনি এয়ার কন্ডিশন রুমে বসে রিপোর্টের অপেক্ষা করতে পারতেন না। তিনি নিজে ওই পুলদের নিচে আর বস্তিগুলোতে গেলেন, যেখানে লাওয়ারিশ বাচ্চারা থাকত। তাদের ফোনে রাজুর এক ছবি ছিল, যা তিনি সবাইকে দেখিয়ে জিজ্ঞেস করছিলেন। প্রতি নায়ের সাথে তাদের নিরাশা বেড়ে যাচ্ছিল, আর পয়সা এখানে বেকার সাবিত হচ্ছিল। সন্ধ্যা ঢলতে লাগল, আর শহরের রশনি অঞ্জলির ডরকে আরও বাড়াতে লাগল। তাদের রাজুর ওই নজর মনে এলো, আর লাগলো যে যদি তাকে কিছু হয়ে যায় তবে সে ফের কিছু কিমতি হারিয়ে ফেলবে। অবশেষে এক ছোটসী আশার কিরণ দেখা দিল, যখন এক রাতের বাজারে তারা কিছু আওয়ারি বাচ্চাদের মোটি রকম দিয়ে তথ্য জোটালেন। এক নোংরা বাচ্চা পয়সাদের দেখে জানালো যে রাজু কালাপানি বস্তিতে আছে, যা নদীর কিনারায় আছে, আর সে এক আপঙ্গ বুড়োর সাথে থাকে। কালাপানি বস্তি শহরের সবচেয়ে পিছড়া আর খতরনাক এলাকা ছিল, যেখানে গরিবি আর অপরাধের বোলবালা ছিল। অঞ্জলি বিনা কোনো হিচকিচাহাটে ওই দিকে চললেন। তাদের কার ওই কিচড় ভরা রাস্তায় ভেতরে যেতে পারছিল না, তাই অঞ্জলিকে পায়ে চলতে হলো, যেখানে নোংরা নালাদের বদবু আর কচরার চারদিকে ছিল। অঞ্জলির দামি জুতো কিচড়ে গেথে যাচ্ছিল, আর তাদের কিমতি স্যুট ওই পরিবেশে একেবারে বেমেল লাগছিল। ওখানকার গুন্ডারা তাদের রাস্তা রোখার চেষ্টা করল, কিন্তু অঞ্জলির সাথে আসা অঙ্গরক্ষকেরা তাদের ডরিয়ে পেছনে হটিয়ে দিল। অঞ্জলির ভ্যান কেবলই ঝুপড়ির দিকে ছিল, যেখানে রাজু থাকত। যেমন যেমন তিনি ভেতরে বাড়লেন, অন্ধকার আর গুমোট বাড়তে লাগল। নদীর কিনারায় টিনের চাদর আর প্লাস্টিকের তিরপল দিয়ে বনা এক জরাজীর্ণ ঝুপড়ি ছিল। অঞ্জলি এক গভীর শ্বাস নিলেন আর ভেতরে কদম রাখলেন। ভেতরে কেবল এক প্রদীপের হালকা রোশনি ছিল, আর সিলান আর ওষুধের গন্ধে অঞ্জলির দম ঘুটে দিল। ওখানে এক তক্তায় এক কমজোর আদমি শুয়েছিল, যার এক পা বুড়িভাবে শুকিয়ে আর বিকৃত ছিল। তার কাছে রাজু বসেছিল, যে এক ভিজে কাপড় দিয়ে ওই আদমির মাথা মুছছিল। রাজু বলছিল, পিতাজি থোড়া অর সহে নিন, আমি ওষুধ চেয়েছি, এটা খেয়ে আপনি শুয়ে যান, ব্যথা কম হয়ে যাবে। রাজুর আওয়াজে ওই ব্যথা ছিল, যা শুনে অঞ্জলি দরজায় বুথ বনে দাঁড়িয়ে রইলেন। তিনি ভাবতে লাগলেন যে এই আপঙ্গ আদমি কে, আর রাজু তাকে পিতা কেন বলছে। তখনই হরি কারুর হওয়ার এহসাস হলো। সে ঘাবড়ে নিজের কাঠের ডান্ডা উঠালো আর রাজুকে নিজের পেছনে লুকিয়ে ফেলল। আপনি কে? এখানে কি চান?
হরির আওয়াজে নফরত ছিল। রাজু অঞ্জলিকে চিনে ফেলল আর ডরতে ডরতে বলল, এটি ওই ম্যাম যিনি কিচেন কিনতেন। অঞ্জলির আওয়াজ ভাবনায় ভারী ছিল। আমি বাস এটা দেখতে এসেছি যে বাচ্চা ঠিক আছে কিনা। চলে যান এখান থেকে, আমাদের আপনার খায়রাত চাই না। হরি চিল্লাল। অঞ্জলি পেছনে হটতেই যাচ্ছিলেন কি তখনই তার নজর রাজুর গলায় চমকতে থাকা এক জিনিসের ওপর পড়ল। যখন রাজু ঝুঁকল তো তার ছেঁড়া কাপড় থেকে ওই লকেট বাইরে বেরিয়ে এসেছিল। প্রদীপের রোশনিতে ওই রূপালী লকেট অঞ্জলির চোখে বিজলির মতো চমকালো। অঞ্জলির দিল এক পলের জন্য থমে গেল, কারণ তিনি ওই লকেটকে কখনো ভুলতে পারতেন না। এটি ওই বিশেষ উপহার ছিল যা তিনি নিজের ছেলের জন্য বানিয়েছিলেন। অঞ্জলি রাজুর দিকে ঝাঁপালেন আর হরির বিরোধকে দরকিনার করে রাজুর গলা থেকে ওই লকেট নিজের হাতে নিয়ে নিলেন। তিনি ওই রূপালী লকেটটি উল্টালেন তো পেছনের দিকে ছোট অক্ষরে খোদাই করা ছিল, আরিয়ান 2015। অঞ্জলির চারপাশের দুনিয়া যেমন বিখরে গেল। তাদের ছেলে আরিয়ান, যাকে তিনি 9 বছর ধরে খুঁজছিলেন, সে আজ এক ভিখারির রূপে তাদের সামনে দাঁড়িয়েছিল। অঞ্জলির চোখ থেকে চোখের জলের বাঁধ ভেঙে গেল আর সে ওই জমিনে পড়ে গেলেন। তিনি শিশকতে চিল্লালেন, আরিয়ান, আমি তোমার মা। রাজু ডরে গেল আর কাঁদতে কাঁদতে হরির দিকে ভাগল। পিতাজি, আমাকে বাঁচান। হরির চেহারা ফ্যাকাশে পড়ে গেল, কারণ সে জানতে পারল যে যেই রাজকে সে 9 বছর ধরে লুকিয়ে রেখেছিল তা আজ সবার সামনে এসে গেছে। হারানোর ডর তাকে পাগল করে দিল আর সে নিজের ডান্ডা অঞ্জলির দিকে ঘোরালো। ছেড়ে দাও একে, আমার ছেলেকে আমার থেকে ছিনিয়ে নেবার হিম্মত করো না। ডান্ডার চোট অঞ্জলিকে লাগল, কিন্তু তাদের ওই ব্যথা অনুভব হলো না। তারা বাস নিজের ছেলেকে দেখছিলেন, যাকে তারা হারিয়ে ফেলেছিলেন বলে মেনে নিয়েছিলেন। অঙ্গরক্ষক তৎক্ষণাৎ ভেতরে এলেন আর তারা হরিকে ধরে নিলেন। রাজু ফুটফুট করে কাঁদতে লাগল আর নিজের পিতাকে বাঁচানোর জন্য সংঘর্ষ করতে লাগল। অঞ্জলি উঠলেন। তাদের দিল ছানি ছিল, কারণ তাদের নিজের ছেলে তাদের এক দুশ্মনের মতো দেখছিল। অঞ্জলি গার্ডসদের ইশারা করলেন যে একে ছেড়ে দাও, আর হরিকে বললেন, আমি রাজুকে আপনার থেকে আলাদা করব না, বাস আমার সাথে চলুন। হরি রাজুর সুরক্ষার জন্য অবশেষে হাঁ করে দিল। 2 ঘন্টা পর কালাপানি বস্তির ওই ঘুটন ভরা আর বদবুদার হাওয়া পিছনে ছুটে গিয়েছিল, আর তার জায়গায় অঞ্জলির পরিবারের সমিত্তর ব্যক্তিগত আন্তর্জাতিক হসপিটালের সাফ আর আধুনিক বাতাবরণ নিয়ে নিয়েছিল। ওই 2 বিশাল অঙ্গরক্ষকরা নিজের পেশেবর ফুর্তিতে হরিকে কাবু করে নিল আর তাকে ওই টুটে ফুটে কাঠের তক্তায় মজবুতি থেকে দাবিয়ে দিল। ওই অপঙ্গ ব্যক্তির দুবলা পাতলা হাত পিছনের দিকে মোচড়ে দেওয়া হয়েছিল, কিন্তু সে তাও নিজের মাথা তোলার চেষ্টা করছিল। তার চোখে অঞ্জলির জন্য গভীর নফরত আর গোসা সাফ ছলক ছিল। পাশেই রাজু ফুটফুট করে কাঁদছিল। তার চিৎকারের আওয়াজ ওই গরিব বস্তির সন্নাটে ভরা রাতকে চিরে রেখে দিয়েছিল। ওই বাচ্চা ওই লম্বা চওড়া আদমিদের একদম ডরল না। সে নিজের পিতা হরিকে বাঁচানোর জন্য ওই গার্ডসদের ওপর হামলা করতে লাগল। এমনকি সে এক অঙ্গরক্ষকের হাতে জোরে কামড় দিল। ছেড়ে দাও আমার পিতাজিকে, তোমরা সব খুব খারাপ, এখান থেকে চলে যাও। অঞ্জলি এসব দেখে শূন্য হয়ে রইলেন। তার নিজের ছেলের প্রতিটি চিৎকার তার দিলকে ছানি করছিল। ওই বাচ্চা, যাকে তিনি জন্ম দিয়েছিলেন, যাকে তিনি 9 বছর পর্যন্ত পাগলের মতো খুঁজেছিলেন, আজ তাকে এক দুশ্মনের মতো দেখছিল। অঙ্গরক্ষকের হাত থেকে খুন বেরোচ্ছিল, কিন্তু অঞ্জলির মনের ঘা তার থেকে কোথাও বেশি গভীর আর যন্ত্রণাদায়ক ছিল। তাকে এক করবার সত্যি বুঝতে এলো যে খুনের রিশটা চাই কতটাও মজবুত কেন না হোক, কিন্তু 9 বছরের জোদাই আর হাড়ির পেয়ার তাদের মাঝে এক অদৃশ্য দিওয়াল খাড়া করে দিয়েছে। যদি তিনি এখন জবরদস্তি রাজুকে নিয়ে যেতেন, তবে তিনি সবসময়ের জন্য নিজের ছেলের বিশ্বাস হারিয়ে ফেলতেন। নিজের ভাবনাদের কাবু করতে অঞ্জলি ইশারা করলেন আর কাঁপতে থাকা কিন্তু দৃঢ় আওয়াজে বললেন, রুকে যাও, একে ছেড়ে দাও। অঙ্গরক্ষকরা হারিকে মুক্ত করল আর হারি ব্যথার পরোয়া না করে তৎক্ষণাৎ উঠল। সে ফোরন রাজুকে গলায় লাগিয়ে নিল আর তাকে নিজের পেছনে লুকিয়ে ফেলল। তার শ্বাস তেজ ছিল আর সে এখন পর্যন্ত ডরা ছিল। অঞ্জলি এক কদম পেছনে হটলেন আর নিজের আওয়াজকে যতটা হতে পারে বিনম্র বানালেন। আমাকে মাফ করে দিন, আমার ইরাদা আপনারা দুজনকে চোট পৌঁছানো ছিল না, কিন্তু আপনার পা থেকে খুন বইছে আর রাজু এক উন্নত জিন্দেগির হকদার। হরি খামোশ রইল, কেবল তার ভারী শ্বাস শোনা যাচ্ছিল। অঞ্জলি জানতেন যে তাকে হরির সামনে এক এমন প্রস্তাব রাখতে হবে যা সে ঠুকরাতে না পারে। তিনি রাজুর জন্য পেয়ারের দোহাই দিয়ে বললেন, আমার সাথে চলুন, আমি আপনার বেহতারিন হাসপাতালে ইলাজ করাবো। আমি ওয়াদা করছি যে যতক্ষণ সৎ সামনে আসে না, আমি রাজুকে আপনার থেকে আলাদা করব না। আমি বাস একবার পুষ্টি করতে চাই।
অঞ্জলির চোখের সচ্চাই আর নিজের পিতার জখম দেখে রাজুও ঘাবড়েছিল, যাতে হরির মন বদলে গেল। সে এক পলের জন্য রাজুকে দেখল আর ফের অঞ্জলির দিকে দেখে ধীরে মাথা নাড়ল। 2 ঘন্টা পর তারা কালাপানি বস্তির গন্ধ থেকে দূরে অঞ্জলির ব্যক্তিগত হাসপাতালের ভিআইপি ওয়ার্ডে পৌঁছে গিয়েছিলেন। ডাক্তাররা হরির জখমদের ইলাজ শুরু করলেন। রাজু নিজের পিতাকে ছাড়ার জন্য তৈয়ার ছিল না। সে এক সোফায় দুবকে বসে গেল আর হরির হাত কোষে ধরে রইল। অন্য কামরায় অঞ্জলির সোফায় স্থির বসেছিলেন। তার হাত ডরের চোটে কাঁপছিল। সময় যেন থমে গিয়েছিল। তিনি ডিএনএ রিপোর্টের অপেক্ষা করছিলেন। যদিও তাদের মন আর ওই লকেট সব কিছু বয়ান করে দিয়েছিল, তাও তাদের এক আইনি সবুত চাইছিল যে রাজুই আরিয়ান। তখনই হাসপাতালের মুখ্য ডাক্তার, যিনি পরিবারের পুরনো মিত্র ছিলেন, গম্ভীর চেহারার সাথে কামরায় এলেন। তিনি বিনা কিছু বলে রিপোর্ট অঞ্জলির সামনে মেঝে রেখে দিলেন। অঞ্জলি কাঁপতে থাকা হাতে রিপোর্ট উঠালেন। অক্ষর তাদের চোখের সামনে নাচছিল। তারা নিজেকে সামলালেন আর আখেরি পংক্তি পড়লেন। আরিয়ান আর অঞ্জলি শর্মা, জৈবিক রিশতা 99.9%। অঞ্জলির দুনিয়া এক পলে বিখরে ফের জুড়ে গেল। তাদের শিস্কানি আওয়াজ কামরায় গেজে উঠল। এটা স্বপ্না ছিল না, তাদের ছেলে জিন্দা ছিল। ওই ভিখারি বাচ্চা আজ সাদার্ন লজিস্টিক্সের উত্তরাধিকারী সাবিত হয়ে গিয়েছিল। ওই বাচ্চা যাকে তারা মরা মেনে নিয়েছিলেন, সে তাদের নিজের সন্তান ছিল। খুশি আর দুঃখের এই সঙ্গম তাকে মেঝেতে পড়ে যেতে মজবুর করে দিল। তাদের চোখের জলে রিপোর্ট ভিজে গিয়েছিল, কিন্তু অঞ্জলিকে জলদিই নিজের ব্যবসায়িক কঠোরতা ফিরিয়ে আনতে হলো। এখন কমজোর হওয়ার সময় ছিল না। তাদের পিছলে 9 বছরের সোচাই পাতা লাগাতে ছিল। তিনি জানতে চেয়েছিলেন যে তাদের ছেলে এক গরিব ড্রাইভারের কাছে কিভাবে পৌঁছল। তিনি হরির কামরায় গেলেন, যেখানে হরি তাকে দেখে ফের ডরে গেল। কিন্তু এইবার হরির চেহারায় গোস্বা নয়, বরং হার মেনে নেওয়া ইনসানের বেবসী ছিল। রাজু হরির গোদে শুয়ে পড়েছিল। অঞ্জলি সামনে বসে রিপোর্ট মেঝে রেখে দিলেন। সন্নাটে ওই কাগজের আওয়াজও ভারী লাগছিল। অঞ্জলি ঠান্ডা আওয়াজে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এতে কি লেখা আছে? হরি রিপোর্টের দিকে দেখল আর মাথা ঝুঁকিয়ে বলল, যখন আপনি ওই লকেট দেখেছিলেন তখনই আমি জেনে গিয়েছিলাম যে এই দিন আসবে। পর এত জলদি উম্মিদ ছিল না। অঞ্জলি কোরকে জিজ্ঞেস করলেন, কেন? তুমি আমার ছেলের অপহরণ কেন করলে? তোমার কি পয়সা চাইছিল, না আমাদের পরিবারের সাথে কোনো দুশ্মনী ছিল? 9 বছর পর্যন্ত তুমি তাকে এই হালে কেন রাখলে? হরি মাথা উঠালো। তার চোখে পোস্তানো নয়, বরং এক গভীর ব্যথা ছিল। সে করবাভাবে হাসল আর বলল, অপহরণ? আপনার কি মনে হয় যে আমার মতো মামুলি ইনসান এক আরবপতির ছেলের অপহরণ করার হিম্মত করতে পারে? আমি তাকে আগোয়া করিনি, বরং তার জান বাঁচিয়েছিলাম। অঞ্জলি দঙ্গ হয়ে রইলেন। হরি 9 বছর পুরনো ওই খোফনাক রাতের কাহিনী শোনাতে শুরু করল। তার আওয়াজ থরথর করছিল। ওই রাতে খুব ভারী বৃষ্টি হচ্ছিল। আমি 1:30 রাতে কাম থেকে ঘর ফিরছিলাম। সড়ক শুনশান ছিল। তখনই আমি পুলের কাছে এক শানদার কালো কার দাঁড়িয়ে দেখলাম। আমি দেখলাম যে এক আদমি কার থেকে বাইরে বেরোলো। তার হাতে এক বস্তা ছিল। সে এদিক ওদিক দেখল আর ওই বস্তাকে নদীর তেজ ধারায় ফেলে দিল। অঞ্জলির পকড় চেয়ারে মজবুত হয়ে গেল। আমার লাগলো যে হয়তো কচরা বা কোনো জানোয়ার হবে, কিন্তু যেমনই সে পানিতে পড়ল, আমার বাচ্চার কান্নার আওয়াজ এলো। ওই চিৎকার এক পলের জন্য এলো আর ফের ডুবে গেল। আমি কিছু ভাবিনি আর সিধে নটিতে ছালাং লাগিয়ে দিলাম। পানি খুব ঠান্ডা ছিল। আমি খুব মুশকিল থেকে ওই বস্তাকে কিনারায় বের করলাম। যখন আমি তাকে খুললাম তো ভেতরে এক নানহা বাচ্চা ছিল, যে প্রায় মরে গিয়েছিল। অঞ্জলি নিজের মুখ ঢেকে নিলেন। তাদের চোখ থেকে ফের চোখের জল বইতে লাগল। আমি বাচ্চাকে প্রাথমিক উপচার দিলাম। সে পানি উগলাতে লাগলো আর কাঁদতে লাগলো। আমি তাকে নিয়ে পুলিশ স্টেশন যেতেই যাচ্ছিলাম কি তখনই এক দ্বিতীয় গাড়ি আমার রাস্তা নখে নিল। ওতে থেকে 3-4 গুন্ডা নামল। তারা আমার উপর লোহার রড দিয়ে হামলা করতে শুরু করল। হরি নিজের ওই খারাপ পাঁচ হল আর খোফে বলল। তাদের নেতা, যার ভুরুতে এক বড় নিশান ছিল, সে আমার পায়ে রড মারল। আমাকে নিজের হাড্ডি টুটে যাওয়ার আওয়াজ শোনা গেল আর আমি বেহুশ হয়ে গেলাম। যখন হোশ এলো তো সে আমার গলায় রড রাখল আর ধমকি দিল যে যদি আমি কাউকে বলি তো সে আমাকে আর ওই বাচ্চা দুজনকেই মেরে ফেলবে। অঞ্জলি নিজের রিড়ে এক শেহরর অনুভব করলেন। আমি এক গরিব আদমি ছিলাম। আমি তাদের থেকে লড়তে পারতাম না। তাই আমি ওই বাচ্চাকে নিয়ে ভাগলাম আর তার নাম রাজু রেখে দিলাম। অঞ্জলির চোখে হরির জন্য এখন কেবল সম্মান আর কৃতজ্ঞতা ছিল। এই আদমি নিজের পা আর নিজের ভবিষ্যৎ কুরবান করে দিল যাতে তার ছেলে জিন্দা থাকে। অঞ্জলি জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এর পেছনে কে ছিল?
হরি অঞ্জলির চোখে দেখে জবাব দিল, ওই সময় আমি তাকে জানতাম না, কিন্তু বাদে আমি তাকে টিভিতে আপনার সাথে দেখলাম। সে আপনার পতির ছোট ভাই করণ, আর ওই নিশানওয়ালা গুন্ডা তার খাস আদমি। করণের নাম শুনতেই অঞ্জলির পায়ের তলে জমিন খিসকে গেল। তার সগা দেওর, যাকে আরিয়ান চাচ্চু বলতো, ওই আদমি যে আরিয়ানের গায়েব হওয়ার ওপর সবচেয়ে বেশি দুঃখের নাটক করেছিল। হরি আরও এক খুলাসা করল যে 5 বছর আগে অঞ্জলির পতির যে কার দুর্ঘটনা হয়েছিল সেটিও এক আজাদন মানকে, যাকে সে নিজের চোখে দেখেছিল। অঞ্জলি শূন্য হয়ে বসে গেলেন। তার পতির কতল হয়েছিল আর ছেলেকে মারার সাজিশ রচা হয়েছিল। এই সব করণ আর তার পত্নীর কাম ছিল। তারা জাহিরিলা সাপ ছিল, যাদের সে পরিবার বুঝত। অঞ্জলির গোসা জলামুখীর মতো ফেটে পড়ার ছিল। তখনই উকিল মেহরা ভেতরে এলেন আর তিনি অঞ্জলিকে শান্ত করলেন। তিনি বোঝালেন যে এখন পুলিশের কাছে যাওয়া খতরনাক হবে, কারণ করণ খুব শক্তিশালী আর সে সবুত মিটিয়ে দিতে পারে। অঞ্জলি বুঝে গেলেন যে তাকে এখন এক চতুর শিকারী হতে হবে। তাকে নিজের পরিবারের ন্যায়ের জন্য নিজেকে তৈরি করতেছিল। সে এক সাহসী যোজনা বানালো। আমি পুলিশের কাছে যাব না, আমি নিজে তাদের জন্য এক এমন জাল বুনব যেখানে তারা নিজে নিজের মৌতের নাটক করবে। গট অফ ফেট, ওই ফয়সালা তেজি থেকে নেওয়া হয়েছিল, কিন্তু তার বোঝ হাজারো টনের বরাবর ছিল। অঞ্জলি ফের হাসপাতালের ওই কামরায় গেলেন, যেখানে হরি এখনও পর্যন্ত রাজুর কাছে বেজান বসেছিল। কামরার হাওয়ায় হিচকিচাহট আর সতর্কতা ভরা ছিল, আর ওই গরিব ড্রাইভার অঞ্জলিকে দেখে থোড়া দুবকে গেল। হরির খুরদারা হাত আনজানে বাচ্চার কাঁধে ছিল, যেমন সে কোনো ঢাল হয়। কিন্তু এইবার অঞ্জলি এক উঁচু পদওয়ালা চেয়ারপারসনের মতো দেখালেন না। সে বিছানার কাছে গেলেন আর হরি তথা বাইরে খাড়া উকিল মেহেরার হয়রানির মাঝে নিজের হাঁটুতে বসে গেলেন। এক আরবপতি মহিলা, যে পুরো দক্ষিণ ভারতের রসদুদ্দলের মালিক ছিল, সে আজ এক গরিব আপঙ্গ আদমির সামনে হাঁটুতে ছিল। হরি ঘাবড়ে গেল আর বলল, ম্যাম, আপনি কি করছেন? কৃপয়া খাড়া হয়ে যান। অঞ্জলি নিজের মাথা উঠালেন। তাদের চোখে এখন ব্যবসায়িক কঠোরতা নয়, বরং এক কৃতজ্ঞ মায়ের চোখের জল ছিল। তিনি বললেন, হরি ভাই, কৃপয়া আমাকে মানা করবেন না। এটি সাদার্ন লজিস্টিক্সের চেয়ারপারসন নয়, বরং এক মা। অঞ্জলি ঝুঁকছে। শুক্রিয়া, আমার ছেলের জান বাঁচানোর জন্য আর নিজের ভবিষ্যৎ কুরবান করে তাকে পালার জন্য আমি পুরো জিন্দেগি আপনার কর্জদার থাকব। হরি পুরো তরিকায় ঝেপে গেল, কারণ সে অপমান সহার আদি ছিল, সম্মানের নয়। সে হাকলাতে হাকলাতে বলল, ম্যাম, এমন বলবেন না, আমি তো বাস ইনসানিয়তের নাতে তাকে বাঁচিয়েছিলাম। অঞ্জলি উঠলেন আর দৃঢ়তা থেকে বললেন, কিন্তু হরি ভাই, আপনার ইনসানিয়তের ওপর এখন অন্যদের লালসার খতরা আছে। যারা বছর আগে আপনার ওপর হামলা করেছিল তারা আজও আজাদ আর খুব শক্তিশালী। যদি তারা জানতে পারে যে আপনি আর রাজু জিন্দা আছেন, তবে তারা চুপ বসবে না। কালাপানি বস্তি এখন সুরক্ষিত নয়, তাই আমার উপর একবার ভরসা করুন আর আমার সাথে চলুন। আমি নিজের পুতির কসম খেয়ে বলছি যে আমি রাজুকে আপনার থেকে আলাদা করব না। অঞ্জলির চোখে সচাই দেখে হরি নিজের ভবিষ্যৎ ওই মহিলার হাতে সঁপে দিল। ওই রাতে তাদের গুপ্তরূপে শহরের বাইরের এলাকায় স্থিত ম্যাঙ্গো অর্চার্ড ভিলায় পাঠিয়ে দেওয়া হলো, যা অঞ্জলি এক দূরের রিশতেদারের নামে কিনেছিলেন। ওই ভিলা এখন তাদের পরিবারের সুরক্ষিত কেল্লা বনে গিয়েছিল। শুরুর দিন থোড়া সংঘর্ষপূর্ণ ছিল, কারণ রাজু ওই আলিশান ঘরের চকাচন থেকে ডরা ছিল। তার বিছানার নরমিতে নিন্দাস্ত না, কারণ তার কিচড় আর তাঙ্গির আদাত ছিল। যখনই অঞ্জলি তার কাছে দুধ বা খেলনা নিয়ে যেতেন, রাজু হরির পেছনে লুকিয়ে যেত আর তাদের ম্যাম বলে পুকারত, যা অঞ্জলির দিলকে চুপত। অঞ্জলি হার মানলেন না, আর তিনি হরি থেকে মা বনা শিখতে শুরু করলেন। তিনি নিজের কিমতি স্যুট উতার গেলেন আর ঘরের সাধারণ কাপড় পরে রসইয়ে আম্মি হরির নির্দেশানুসার রাজুর পছন্দের খানা বানাতে শুরু করলেন। হরি জানাল যে রাজুকে পশ্চিমী খানা পছন্দ নয়, তাকে ডাল, চাওয়াল আর তিখি মাছলির কড়ি পছন্দ। অঞ্জলি ধৈর্য থেকে সব শিখলেন, আর যখন রাজু তাদের হাতের বনা খানা খেল, তো অঞ্জলিকে লাগলো যে তারা ধীরে ধীরে তার দিলের কাছে পৌঁছাচ্ছেন। এরই মাঝে বাইরের দুনিয়ায় অঞ্জলি এক খাতারনাক যোজনা, ডেথ ওয়ারেন্ট শুরু করলেন। তিনি নিজের পুরনো মিত্র ডক্টর বর্মার সাথে সম্পর্ক করলেন আর এক ফর্জি ক্যান্সার রিপোর্ট তৈয়ার করালেন। বর্মা প্রথমে তো হিচকিচালেন, কিন্তু যখন তিনি করণের অপরাধের ব্যাপারে শুনলেন, তো তিনি সাহায্যের জন্য তৈয়ার হয়ে গেলেন। অঞ্জলি কোম্পানিতে নাটক শুরু করলেন। সে মিটিংসে আচানক বেহুশ হওয়ার আর জিনিস ভুলে যাওয়ার নাটক করতে লাগলেন। এক গুরুত্বপূর্ণ বৈঠকের দৌরান সে আচানক মেঝেতে পড়ে গেলেন আর অ্যাম্বুলেন্স ডাকতে হলো। এটি খবর আগুনের মতো ছড়িয়ে গেল যে অঞ্জলির লালাজ বিমারি আছে।
করণ আর তার পত্নী লীলা বাইরে থেকে দুঃখ দেখাচ্ছিলেন, কিন্তু ভেতরে ভেতরে তারা জাসন মানাচ্ছিলেন। লীলা খুব সাক্ষী ছিল, তাই সে অঞ্জলির ওপর 24 ঘন্টা জাসুস লাগিয়ে দিল। অঞ্জলি এটা জানতেন, তাই তিনি হাসপাতালে ফার্জি কিমোথেরাপি সত্র করালেন আর জাসুসদের সামনে নকল খুনের উল্টি করলেন। ওই ছবিদের দেখে করণ আর লীলাকে আকিন হয়ে গেল যে এখন অঞ্জলি বাস কিছু দিনের মেহমান। করণ নিজের জিতের খুশিতে শরাব পান করল আর অঞ্জলির বাফাদার কর্মচারীদের বের করে নিজের গুন্ডাদের কোম্পানিতে ভরতে শুরু করল। তারা কোম্পানির পয়সা বিদেশি খাতায় পাঠাতে লাগল, এটি না জানতে পেরে যে অঞ্জলি সব জায়গায় জাসুসি ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন। তারা নিজেরই বনা জালে ফাঁসছিলেন। যখন কি ভিলায় অঞ্জলিকা, হরি আর রাজুর সাথে শান্তি মিলছিল, হরি ভিলার পুরনো কাঠের টুকরোদের থেকে রাজুর জন্য এক ঝুলা আর কাঠের খেলনা বানালো। এক দুপুর যখন অঞ্জলি হরিকে অপারেশনের জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা বললেন, তো হরি মানা করে দিল আর বলল যে বাস রাজু নিজের মায়ের কাছে সুখী থাকুক, এটাই যথেষ্ট। তখনই রাজু দৌড়াতে দৌড়াতে এলো আর সে অঞ্জলিকে পরি ম্যাম বলে পুকারল আর নিজের ফাটা ঘড়ি ঠিক করতে বলল। অঞ্জলির চোখে খুশির জল এসে গেল, কারণ রাজু প্রথমবারের মতো তাদের নিজের কাছে আসতে দিয়েছিল। কিন্তু এই শান্তি খুব কম সময়ের জন্য। খতরার ওই সন্দেশ অঞ্জলি শর্মার জন্য কোনো মউতের, কারণ অঞ্জলির ফোনে সুরক্ষা প্রমুখের সন্দেশ এলো যে করণ এখন পুরনো দুর্ঘটনার ফাইল ফের খুলচ্ছে। করণ হয়তো সবুত মিটাতে চায়, বা সে হরির সুরাক পেয়ে গিয়েছিল। এক ভয়ানক তুফান দস্তক দিচ্ছে, যা এই শান্ত ভিলাকে তবাহ করে দেওয়ার ছিল। ফরমানের মতো ছিল, যা তাদের এক জীবন মরণ ফয়সালার দিকে ঢেলে দিল। সে বুঝে গিয়েছিল যে এখন সময় তাদের পক্ষে নয়। যদি সে বিমার হওয়ার নাটক জারি রাখত, তবে ওই গিদ্দ তাদের ওয়ার করার আগেই সচাইয়ের পাতা লাগিয়ে নিত। তাদের তৎক্ষণাৎ কদম উঠাতে ছিল, যাতে ওই দুশ্মনদের ওই জালে ফাঁসানো যায়, যাকে তারা প্রথমেই বিছিয়ে দিয়েছিলেন, আর তাদের অহংকারের মাঝে বেনকাব করা যায়। আগলি সকাল সাদার্ন লজিস্টিক্স সমূহের মুখ্যালয়ের বাতাবরণ খুব ভারী ছিল। অঞ্জলি ওখানে নিজের চিরপরিচিত দাবাং ছবিতে নয়, বরং এক হুইল চেয়ারে এলেন, যাকে এক নার্স বোর্ডরুমের দিকে নিয়ে যাচ্ছিল। তাদের চেহারাকে মেকআপের জড়িয়তে খুব কমজোর আর ফ্যাকাশে দেখানো হয়েছিল, আর তাদের চোখ বেজান লাগছিল। তাদের হাত অনবরত কাঁপছিল, আর কখনো কখনো ওতে ঝটকা আসত, যা গম্ভীর তন্ত্রিকা সম্বন্ধীয় বিমারির সংকেত দিচ্ছিল। করণ আর লীলা সামনের সিটগুলোতে প্রথমেই অপেক্ষা করছিল, যদিও তারা নিজের ভাবির জন্য দুঃখী হওয়ার নাটক করছিল। কিন্তু তাদের চোখে ওই শিকারী লালসা সাপ দেখা যাচ্ছিল, যা নিজের মরতে থাকা শিকারকে দেখছে। অঞ্জলি খুব ধীর আর টুটতে থাকা আওয়াজে বলল, যেমন হর শব্দ তাদের অন্তিম শক্তিকে নিচড়ে দিচ্ছে, যে এখন তাদের স্বাস্থ্য সাথ দিচ্ছে না, আর ডাক্তারদের অনুসার তাদের কাছে কেবল কিছুদিন বেঁচে আছে। পুরো মিটিং হল একদম শান্ত ছিল, আর কেবল এয়ার কন্ডিশনারের আওয়াজ শোনা যাচ্ছিল। কিছু বফাদার শেয়ারধারক নিজের চোখের জল মুছছিল, যখন কি করণের সমর্থক সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণার অপেক্ষা করছিল। অঞ্জলি কিছুদের খাসলেন আর ফের উকিল মেহরাকে এক মোটি ফাইল মেঝে রাখার ইশারা করলেন। তিনি হার মেনে নেওয়া আন্দাজে বললেন যে সে চায় না তাদের যাওয়ার পর তাদের পতির জীবনভর মেহনত বেকার হয়ে যাক। তাই তিনি নিজের সব হিস্সেদারি আর প্রবন্ধের অধিকার ভাই করণ আর ভাবি লীলাকে সঁপে দেওয়ার ফয়সালা নিয়েছেন। করণ খুশির চোটে প্রায় উছলেই পড়েছিল, কিন্তু সে নিজেকে রুখল আর নাটক করতে অঞ্জলির হাত ধরে বলল যে আপনি বাস আরাম করুন, আমরা সব সামলে নেব। অঞ্জলি মানা করে বলল যে সে কালই এক ঔপচারিক প্রেস কনফারেন্স আয়োজন করতে চায়, যেখানে সার্বজনীন রূপে বশীয়তনামা আর সত্রর হস্তান্তর করা যায়। লীলা তৎক্ষণাৎ মাঝে এসে মিষ্টি আওয়াজে বলল যে তারা সবকিছু খুব ভব্য তরিকায় আয়োজন করবে, যাতে সব বড় মিডিয়া ঘরানা আর ভাগিদারদের ডাকা হবে। করণ আর লীলা গর্বের সাথে হল থেকে বেরোলো, আর তাদের পুরো ইয়াকিন ছিল যে তারা জিতে গেছে, আর ওই ফৌলাদি মহিলা এখন বিমারির আগে হাঁটু গেড়েছে। তাদের এটা আন্দাজও ছিল না যে যেমনই দরজা বন্ধ হলো, অঞ্জলির চোখের চমক কোনো তেজ ছুঁড়ের মতো বদলে গিয়েছিল, যখন কি অঞ্জলি কোম্পানিতে নিজের ইস্তফা দেওয়ার নাটক করছিল। ম্যাঙ্গো অর্চার্ড ভেলায় অতীতের সাথে আরও এক দৌড় চলছিল। হরিকে অঞ্জলির চেতাবনীর পর নিজের জানের খতরা অনুভব হচ্ছিল, আর সে ভিলায় রাজুকে খেলতে দেখে খুব বেচেইন ছিল। তখনই হরির 5 বছর আগের ওই রাতের কথা মনে এলো, যখন সে ঝাড়িদের পেছনে লুকিয়ে নিজের পুরনো ফোন থেকে বিক্রমকে কারের ব্রেক কাটতে রেকর্ড করেছিল। সে তৎক্ষণাৎ নিজের পুরনো সামানের থলিতে হাত দিল, যা সে ঝুগ্গি বস্তি থেকে এনেছিল। ওই ফাটা থলিতে কিছু পুরনো ওষুধ আর ফাটা কাপড় ছিল, কিন্তু তাদের নিচে এক পুরনো নোকিয়া ফোন ছিল, যার স্ক্রিন টুটো ছিল। হরি তাকে বছরের পর বছর নিজের কাছে রেখেছিল, আর গরিবি সত্ত্বেও কখনো তাকে বিক্রি করেনি, কারণ ওই তাদের বিবেকের একমাত্র প্রমাণ ছিল। যদিও ওই ফোন পানিতে পড়ার কারণে খুব আগে খারাপ হয়ে গিয়েছিল,
দুপুরে যখন অঞ্জলি গুপ্তরূপে ভিলায় ফেরত এলো তো হরি কাঁপতে থাকা হাতে ওই ফোন তাদের দিয়ে দিল। অঞ্জলি ওই পুরনো ফোনকে এমন হাতে নিলেন যেমন সে কোনো আরবদের খাজানা হোক। হরি পক্কা করল যে ওই ভিডিওতে বিক্রমের চেহারা সাফ ছিল আর করণের নির্দেশ দেওয়ার আওয়াজও রেকর্ড হয়েছিল। অঞ্জলি বিনা 1 সেকেন্ডের দেরিতে শহরের সবচেয়ে বড় সাইবার বিশেষজ্ঞ আর হ্যাকারের ফোন করলেন, আর সে ফোন সিল করে তাকে পাঠিয়ে দেওয়া হলো। আদেশ সাফ ছিল যে আগলি সকাল 8টা পর্যন্ত হার হাল মে ওই ডাটা রিকভার হওয়া চাই। সময় তেজি থেকে বিচ্ছিল আর প্রেস কনফারেন্সে কেবল 20 ঘন্টা বাকি ছিল। যদি ওই পুরনো মেমোরি কার্ড থেকে ডাটা মিলে যায় তবে সে করণের সাম্রাজ্যের জন্য আখেরি প্রহার হবে। শাম ঢলতেই ভিলায় শান্তি ছেয়ে গেল, কিন্তু রাজু, যাকে কদিন থেকে ভিলার ভেতরে বন্ধ রাখা হয়েছিল, সে খুব ঘুটান অনুভব করছিল। তার নদীর কিনারায় নিজের আজাদি আর বন্ধুদের মনে আসছিল। সবচেয়ে বড় কথা এটি ছিল যে আজ হরির জন্মদিন ছিল, আর হার সাল রাজু নিজের পিতার জন্য চকলেট কেকের 1 টুকরো আর মোমবাতি কিনত। এইবার রাজু অঞ্জলি দ্বারা দেওয়া 50 টাকা বের করল আর সুরক্ষা কর্মীদের নজর থেকে বেঁচে বাগিচার পেছনের বরগদ পেড়ের সাহারের দিওয়াল লাঙিয়ে বাইরে বেরোল। সে প্রায় 500 মিটার দূরে এক প্রচুরন দোকানে গেল। দুর্ভাগ্যবশত ওই বুড়াই প্রায় ওখানে লুকিয়ে থাকে যেখানে আমরা কম উম্মিদ করি। ওই দোকানেই এক কালো পিকআপ ভ্যান রুকা ছিল আর ওতে বিক্রম বসেছিল। সে লীলার আদেশে অঞ্জলির তলাশে তাকে এলাকার রেকি করছিল। আচানক বিক্রমের নজর এক দুবলা পাতলা বাচ্চার উপর পড়ল যে চকলেট কেক কিনছিল। ওই চেহারা আর ওই কদ বিক্রমকে খুব পরিচিত লাগল। সে নিজের ইয়াদদের ছানল আর তাকে ওই বাচ্চা মনে এলো যাকে সে 9 বছর আগে নদীতে ফেলেছিল। বিক্রম দেখল যে যখন রাজু মুড়ল তো তার গর্দানের পেছনে এক ছোট লাল রঙের জন্মচিহ্ন ছিল। বিক্রমের হোশ উড়ে গেল আর সে তৎক্ষণাৎ নিজের গাড়ি ওই বাচ্চার পেছনে লাগিয়ে দিল। সে দেখল যে ওই বাচ্চা দিওয়াল লাঙিয়ে এক আলিশান ভিলার ভেতরে ঢুকছে আর ওখানে অঞ্জলি রুকিল মেহেরার গাড়ি খাড়া আছে। সব বিখরে টুকরো জুড়ে গেল আর বিক্রমকে বুঝে এলো যে অঞ্জলি কোনো ইলাজ করাচ্ছে না, বরং নিজের মৃতমানা ছেলেকে এখানে পালছে। বিক্রম তৎক্ষণাৎ করণকে ফোন করল যে সেই সময় মদ্যপান করে উদযাপন করছিল। যখন করণ শুনল যে আরিয়ান বেঁচে আছে তো তার হাত থেকে মদের গ্লাসটি পড়ে ভেঙে গেল। লীলা ফোনটি কেড়ে নিল এবং বিক্রমের কাছে নিশ্চিত করতে বলল। লীলা বুঝতে পারল যে যদি পরবর্তী সকালে অঞ্জলি ওই বাচ্চার সাথে সামনে চলে আসে তবে তাদের সব কিছু শেষ হয়ে যাবে। সে বিক্রমকে আদেশ দিল যে আজ রাতেই ওই ভিলা মানচিত্র থেকে গায়েব হয়ে যাওয়া উচিত। লীলা পেট্রোল ঢেলে ঘর জ্বালানোর এবং সবাইকে মেরে ফেলার ক্রূর আদেশ দিল। বিক্রম 1 কোটি টাকার ঘুষের বদলে এই হত্যাকাণ্ডের জন্য রাজি হয়ে গেল। রাত হতেই ভিলায় সন্নাটা ছেয়ে গেল। অঞ্জলি শহরে ছিল এবং ভিলায় কেবল হরি, রাজু এবং 2 সুরক্ষা গার্ড ছিল। বিক্রম এবং তার 4 গুন্ডা পেট্রোলের ক্যান নিয়ে বাগানের পথ দিয়ে ভেতরে ঢুকল। তারা বিদ্যুৎ কেটে দিল এবং ক্যামেরাগুলোকে নিষ্ক্রিয় করে দিল এবং 2 গার্ডকে পিটিয়ে অজ্ঞান করে দিল। বিক্রম পুরো ঘরের চারদিকে পেট্রোল ছিটিয়ে দিল, বিশেষ করে দরজায় এবং সিঁড়িতে, যাতে কেউ বাইরে না বেরোতে পারে। সে জিপ্পো লাইটার জ্বালালো এবং তার নীল শিখায় তার চোখগুলো পশুর মতো জলজল করছিল। লাইটার পড়তেই পেট্রোল আগুন ধরে নিল এবং একটি ভয়াবহ বিস্ফোরণ হল যা পুরো ভিলাকে কাঁপিয়ে দিল। আগুনের শিখা কোনো দানবের মতো ঘরকে গিলতে শুরু করল এবং ভেতরে ঘুমিয়ে থাকা হরির ঘুম সেই বিস্ফোরণ এবং ধোঁয়ার গন্ধে ভেঙে গেল। এখন মৃত্যুর সাথে তাদের সবচেয়ে বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছিল। হরির সবচেয়ে খারাপ স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছিল। আগুন নিচের তলা পুরোপুরি ঘিরে ফেলেছিল এবং তা কাঠের সিঁড়িতে উঠছিল, যার ফলে বাইরে বেরোনোর একমাত্র পথ বন্ধ হয়ে গিয়েছিল। কালো ধোঁয়া ফুসফুসকে চেপে ধরতে শুরু করেছিল। হরি চিৎকার করে রাজুর দিকে ঝাঁপ দিল, যে ভয়ের চোটে বিছানায় গুটিসুটি মেরেছিল। হরি তৎক্ষণাৎ বাথরুম থেকে কম্বল ভেজাল এবং রাজুকে তাতে জড়িয়ে দিল। সে রাজুকে নিজের পিঠে শক্ত করে ধরতে বলল এবং চিৎকার করল যে কোনো মূল্যে হাত ছেড়ো না। হরি নিজের পুরো শক্তি লাগিয়ে কামরার দরজা খুলল, যেখানে বাইরে আগুনের তাণ্ডব মচ্ছিল। নিজের পঙ্গু পায়ের সাথে হরির জন্য 1 কদম তোলা কোনো সাজার চেয়ে কম ছিল না, কিন্তু সে হার মানেনি, কারণ তার পিঠে তার পুরো সংসার ছিল। যেমনই তারা সিঁড়ির কাছে পৌঁছালো, ছাদের একটি ভারী কাঠ জ্বলে তাদের ওপর পড়ল। হরি রাজুকে বাঁচানোর জন্য নিজেকে এগিয়ে দিল এবং সেই জ্বলন্ত কড়িটি হরির পিঠে লাগল। হরির ত্বক জ্বলতে শুরু করল এবং সে যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু রাজুর কান্নার আওয়াজ তাকে হুঁশে রাখল। সে তাকে নিয়ে বাথরুমে ঢুকল এবং দরজা বন্ধ করে নিল, যেখানে সে তাপমাত্রা কমানোর জন্য সব কল খুলে দিল।
জানালা থেকে নিচে মাটির দূরত্ব ছিল 4 মিটার। হরি বাথরুমের শাওয়ার এবং কলের পাইপ ভেঙে একটি দড়ি বানালো এবং রাজুকে তাতে বেঁধে ধীরে ধীরে নিচে নামালো। সে রাজুর কাছে ওয়াদা করল যে সে পেছনেই আসছে। যেমনই রাজুর পা মাটিতে পড়ল, হরি স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু তখনই ঝোপঝাড় থেকে বিক্রম এবং তার গুন্ডারা বাইরে বেরিয়ে এলো। রাজু ভয়ের চোটে সেখানেই জমে গেল। হরি নিজের জানের পরোয়া না করে জানালা দিয়ে নিচে ঝাঁপ দিল এবং সরাসরি এক গুন্ডার ওপর পড়ল। তার আগে থেকে ভেঙে থাকা পা আবার ভেঙে গেল এবং সে নড়তেও পারছিল না। কিন্তু সে গুন্ডার পা মজবুতি বা শক্তভাবে ধরে নিল এবং রাজুকে পালানোর জন্য চিৎকার করল। বিক্রম হরির পুড়ে যাওয়া পিঠে ডান্ডা দিয়ে আঘাত করল। যেমনই সে হরির মাথায় আঘাত করতে যাচ্ছিল, একটি গুলির আওয়াজ সন্নাটা চিরে দিল। অঞ্জলি দ্বারা প্রেরিত বিশেষ সুরক্ষা টিম সেখানে পৌঁছে গিয়েছিল এবং তারা গুন্ডাদের দবজ করে নিল। অঞ্জলিও সেখানে পৌঁছালেন এবং তিনি জ্বলন্ত ঘরের সামনে মাটিতে অর্ধমৃত হরি এবং কাঁদতে থাকা রাজুকে দেখলেন। হরি অঞ্জলিকে দেখে কেবল এটুকুই বলল যে রাজু ঠিক আছে এবং সে নিজের ওয়াদা পালন করেছে। অঞ্জলির দুঃখ এখন ঠান্ডা ও ধারালো রাগে বদলে গিয়েছিল এবং তিনি আদেশ দিলেন যে এই গুন্ডাদের পুলিশের কাছে দেওয়ার বদলে আমার গুপ্ত বেছে নিয়ে যাও এবং করণকে মনে করতে দাও যে সে জিতে গেছে। তিনি সেই পাপীদের তাদের জয়ের শিখর থেকে নরকের গভীরতায় ফেলতে চেয়েছিলেন। মুম্বাইয়ের এক আলিশান হোটেলের ভব্য হলে সেই ঐতিহাসিক মুহূর্ত এসে গিয়েছিল, যার জন্য করণ ও লীলা বছর ধরে ষড়যন্ত্র রচেছিল। হল সাংবাদিকদের ভিড় এবং ক্যামেরার আলোয় ঝলমল করছিল। মঞ্চে একটি বড় ব্যানার লাগানো ছিল, যার ওপর ক্ষমতার হস্তান্তরের ঘোষণা করা হয়েছিল। করণ জয়ের হাসির সাথে মাইক সামলালো এবং অঞ্জলির স্বাস্থ্যের ব্যাপারে মিথ্যা সহানুভূতি দেখালো। তখনই হলের দরজা খুলল এবং অঞ্জলি শর্মাকে হুইল চেয়ারে ভেতরে আনা হলো। তাকে খুব দুর্বল ও অসহায় দেখাচ্ছিল। যেমনই উকিল হস্তান্তরের কাগজ অঞ্জলির সামনে রাখল, হলের সন্নাটা ছেয়ে গেল। করণ পেন অঞ্জলির হাতে দিল, কিন্তু তখনই অঞ্জলি নিজের মাথা তুলল এবং তার চোখে সেই পুরনো চমক ফিরে এলো। সে ধীরে ধীরে হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে গেল এবং নিজের হাত থেকে ব্যান্ডেজ ছড়িয়ে দিল। করণের হুঁশ উড়ে গেল। অঞ্জলি মঞ্চে লাগা প্রজেক্টরের দিকে ইশারা করল এবং স্ক্রিনে হরির ফোন থেকে বের করা সেই ভিডিও চলতে শুরু করল। তাতে করণ বিক্রমকে পয়সা দিতে এবং আরিয়ানকে নদীতে ফেলার আদেশ দিতে সাফ দেখা যাচ্ছিল। এরপর সেই ভিডিওটিও চলল যাতে বিক্রম অঞ্জলির স্বামীর ব্রেক কেটেছিল। পুরো হল শোরগোলে ভরে গেল এবং পুলিশের টিম তৎক্ষণাৎ মঞ্চ ঘিরে নিল। অঞ্জলি গর্জে উঠে বলল যে আজ তোমার অন্তবাস শেষ। করণ পুলিশ করণ ও লীলাকে গ্রেপ্তার করে নিল এবং বিক্রমও সবার সামনে নিজের গুনহা কবুল করে নিল। লীলার চিৎকার এবং করণের গিরগিরানি কোনো কাজে এলো না। অঞ্জলি নিজের 9 বছরের পীড়াকে একটি শান্ত গরিমায় বদলে দিয়েছিল। কিছু মাস পর মুম্বাইয়ের সমুদ্রতটে সন্ধ্যার সোনালি রোদ ছড়িয়েছিল। অঞ্জলি ও হরি বালিতে বসেছিল, যখন রাজু, যে এখন আরিয়ান রূপে নিজের আসল পরিচয় পেয়ে গিয়েছিল, হাওয়ায় নিজের রঙিন ঘুড়ি ওড়াচ্ছিল। হরির সফল অপারেশন হয়ে গিয়েছিল এবং সে এখন ধীরে ধীরে লাঠির সাহায্যে চলতে শুরু করেছিল। অঞ্জলি হরির দিকে দেখে বলল যে আপনি আমার ছেলেকে পালন করে আমাকে যে উপহার দিয়েছেন তার মোল বা মূল্য আমি কখনো শোধ করতে পারবো না। হরি হাসিমুখে বলল যে ম্যাম, রাজু আমাকে বাঁচার কারণ দিয়েছিল, আমি তো কেবল নিজের ফরজ বা কর্তব্য পালন করেছি। রাজু দৌড়ে এলো এবং অঞ্জলিকে মা ডেকে তার গলায় লেগে গেল এবং সে হরির হাত ও থামে বা ধরে নিল। অঞ্জলি অনুভব করল যে বুড়াই বা মন্দ কাজ যতই উঁচু মিনার বানিয়ে নিক, তা ন্যায়ের ভিত্তির সামনে কখনো টিকতে পারে না। কর্মের ন্যায় ধীর হতে পারে, কিন্তু তা অব্যর্থ হয়। অঞ্জলির পরিবার এখন পুরো ছিল এবং তাদের জীবনে আবার খুশির আলো ফেলে এসেছিল। মন্দ কাজ করা লোকেরা নিজেরই জালে ফেসে গেল যখন সত্য ও নিঃস্বার্থ প্রেমের জয় হল। করণ ও লীলার গ্রেপ্তারের পর মুম্বাইয়ের ওই আলিশান হোটেল যেন একটি যুদ্ধক্ষেত্রে বদলে গেল, যেখানে সত্যের জয় হয়েছিল এবং মিথ্যার দেওয়াল ভেঙে পড়েছিল। অঞ্জলি শর্মা নিজের হুইল চেয়ারকে পেছনে ছেড়ে নিজের আসল শক্তির প্রদর্শন করলেন এবং এটি প্রমাণিত করলেন যে একজন মায়ের মমতা এবং তার সংকল্প দুনিয়ার যে কোনো ষড়যন্ত্রের চেয়ে বড়। পরের কিছু সপ্তাহ পর্যন্ত এই খবর পুরো দেশের শিরোনামে ছেয়ে রইল যে কিভাবে সাদার্ন লজিস্টিক্সের চেয়ারপারসন নিজেরই পরিবারের গদ্দারদের বেআব্রু করলেন এবং নিজের 9 বছর আগে হারানো ছেলেকে ফিরে পেলেন। করণ ও লীলাকে কড়া সুরক্ষার মাঝে জেলে পাঠিয়ে দেওয়া হলো, যেখানে তারা এখন নিজেদের কড়া কাজের সাজা ভোগ করছে। বিক্রম, যে বছর পর্যন্ত অপরাধের দুনিয়ায় করণের সাথ দিয়েছিল, সেও নিজের যান বাঁচানোর জন্য সরকারি গাওয়া হওয়া স্বীকার করে নিল
এবং করণের বিরুদ্ধে সেই সমস্ত সবুত বা প্রমাণ দিয়ে দিল যা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলাতে বা দেওয়ানোর জন্য যথেষ্ট ছিল। জেলের ওই গড়াদের পেছনে করণ ও লীলার কাছে এখন কেবল অনুশোচনা এবং অন্ধকার ছিল। ওদিকে ম্যাঙ্গো অর্চার্ড ভেলা, যাকে আগুন লাগিয়ে ছাই করার চেষ্টা করা হয়েছিল, তাকে অঞ্জলি আবার একটি নতুন ও সুন্দর রূপে বানালেন। কিন্তু এইবার তা কেবল একটি বাংলো নয়, বরং একটি আশাগৃহ হয়ে গেল। অঞ্জলি নিজের কোম্পানির একটি বড় অংশ ওই বাচ্চাদের জন্য দান করে দিলেন যারা রাস্তায় থাকতে বাধ্য এবং যাদের কোনো সাহারা নেই। রাজু, যে এখন আবার আরিয়ান হয়ে গিয়েছিল, ধীরে ধীরে নিজের পুরনো স্মৃতি এবং নিজের নতুন পরিচয়কে আপন করতে লাগল। সে এখন ছেঁড়া পুরনো পোশাকে নয়, বরং রেশমি কুর্তা এবং পায়জামায় অঞ্জলির সাথে বসত। কিন্তু তার সাদাসিধে ভাব এবং বিনম্রতা আজও তেমনই ছিল যেমন হরি তাকে শিখিয়েছিল। হরি, যাকে অঞ্জলি নিজের বড় ভাইয়ের মর্যাদা দিয়েছিলেন, তার ইলাজ সিঙ্গাপুরের সেরা হাসপাতালে হলো। যদিও তার পা পুরোপুরি আগের মতো করা সম্ভব হয়নি, কিন্তু সে এখন একটি আধুনিক কৃত্রিম পায়ের সাহায্যে কারো সাহায্য ছাড়া চলতে পারত। অঞ্জলি হরিকে নিজের কোম্পানিতে এক সম্মানিত উপদেষ্টা এবং সুরক্ষা প্রমুখ বা প্রধান হিসেবে নিযুক্ত করলেন, কারণ তিনি জানতেন যে হরির মতো বিশ্বস্ত ও নিঃস্বার্থ মানুষ খোঁজা অসম্ভব। এক সোনালি সন্ধ্যায় জুহু বিচের ঢেউয়ের কিনারায় অঞ্জলি আরিয়ান এবং হরির সাথে টহল দিচ্ছিলেন। আরিয়ান হাতে একটি বড় এবং রঙিন ঘুড়ি নিয়ে দৌড়াচ্ছিল, যাকে ওড়াতে হরি তাকে সাহায্য করছিলেন। আরিয়ান যেমনই আকাশের দিকে দেখল, তার ঘুড়ি উচ্চতা ছুটছিল এবং সে চিৎকার করে বলল, দেখো মা, আমার ঘুড়ি সবচেয়ে ওপরে। অঞ্জলির চোখে গৌরব এবং সুখের অশ্রু ছিল। তিনি অনুভব করলেন যে এই কাহিনী শুধু এক বাচ্চার মিলনের নয়, বরং এটি কর্মের ওই চক্রের কাহিনী যা কখনো অসম্পূর্ণ থাকে না। এই দুনিয়ায় প্রায়ই এমন মনে হয় যে মন্দ জিতছে এবং ভালোকে হারতে হচ্ছে, কিন্তু সত্য এটি যে ন্যায়ের চাকা ধীরে চলে, কিন্তু তা প্রত্যেককে তার কর্মের ফল অবশ্যই দেয়। অঞ্জলি আরিয়ানকে জড়িয়ে ধরলেন এবং হরির দিকে দেখে হাসলেন, কারণ তারা না কেবল নিজের ছেলে ফিরে পেয়েছিলেন, বরং এক নতুন পরিবার এবং জীবন বাঁচার এক নতুন নাজারিয়া বা দৃষ্টিভঙ্গিও পেয়েছিলেন। তারা বুঝে নিয়েছিলেন যে আসল দৌলত তা নয় যা ব্যাংকের খাতায় জমা হয়, বরং তা দোয়া এবং ওই ভালোবাসা যা আমরা অন্যদের সাহায্য করে কামাই। ওই ছোট্ট ভিখারি বাচ্চা, যাকে দুনিয়া ঠুকরে দিয়েছিল, আজ এক সাম্রাজ্যের উত্তরাধিকারী ছিল, এবং ওই পঙ্গু ড্রাইভার, যাকে সবাই লাচার বুঝেছিল, আজ এক রক্ষক হিসেবে দাঁড়িয়েছিল। এই জীবন এক নদীর মতো, যেখানে নোংরামি প্রায়ই উপরিভাগে চমকায়, কিন্তু দামি মুক্ত সবসময় গভীরতা এবং সাদাসিধেভাবে লুকিয়ে থাকে। করণ ও লীলার মতো লোকরা যদিও রেশমি লেবাস পরেনিক, কিন্তু তাদের আত্মার কালিমা কখনো লুকোতে পারে না। যখন হরির মতো লোকরা যদিও ধুলোমাখা হোক, তাদের আত্মার সুগন্ধ পুরো সংসারকে মোহিত করে। আকাশে উড়ন্ত ওই ঘুড়ি এই কথার প্রতীক ছিল যে যতক্ষণ বিশ্বাসের ডোর মজবুত এবং নিয়ত সাফ আছে, ততক্ষণ কোনো তুফান আপনাকে ফেলে দিতে পারবে না। কর্মের নিয়ম অটল, যা বুনবে তাই কাটবে। আর আজ অঞ্জলির আঙিনায় প্রেম এবং ন্যায়ের ফসল লহলাহাচ্ছিল। এরই সাথে এই কাহিনী নিজের সুখদ অন্তে পৌঁছায়, যেখানে অধর্মের নাশ হলো এবং ধর্মের বিজয় হলো। মুম্বাই। এই কাহিনীর প্রতিটি পাত্র আমাদের জীবনের এক খুব বড় এবং গভীর পাঠ পড়ায়, যেখানে শেষ পর্যন্ত সত্য ও ধর্মেরই জয় হয়। করণ ও লীলা নিজের চোখে লালচ এবং ক্ষমতার এমন পট্টি বেঁধে রেখেছিল যে তাদের নিজেদেরই পরিবারের মাসুমদের কষ্ট দেখা বন্ধ হয়ে গিয়েছিল। তাদের মনে হয়েছিল যে তারা নিজেদের চালাকি এবং ধনের বলের ওপর প্রকৃতির নিয়মকে ধোঁকা দিতে পারে এবং এক নির্দোষ বাচ্চার জীবন ছিনিয়ে নিয়ে সুখী থাকতে পারে। কিন্তু তারা এটি ভুলে গিয়েছিল যে ব্রহ্মাণ্ডের ন্যায় খুব সূক্ষ্ম এবং অব্যর্থ হয়। আজ তারা জেলের ওই গড়াদের পেছনে নিজের কর্মের হিসাব দিচ্ছে, যেখানে না তাদের পয়সা কাজ আসছে আর না তাদের অহংকার। জেলের কালকুঠুরিতে যখন তারা একা হতো, তাদের ওই খোফনাক বা ভয়ানক রাত এবং ওই মাসুম আরিয়ানের চিৎকার নিশ্চয়ই শোনা যেত, যাকে তারা বয়মান নদীতে মরার জন্য ছেড়ে দিয়েছিল। অঞ্জলি শর্মা নিজের জয়কে কেবল প্রতিশোধ পর্যন্ত সীমিত রাখেননি, বরং তিনি একে এক নতুন শুরুর মাধ্যম বানিয়েছেন। তার দ্বারা স্থাপিত আশাগৃহ আজ ওই হাজার হাজার বেসাহারা বাচ্চাদের জন্য এক বরদান হয়ে গেছে, যারা কখনো রাস্তায় রাজুর মতো সংঘর্ষ করছিল। সেখানে বাচ্চাদের না কেবল ভোজন এবং শিক্ষা মেলে, বরং তাদের ওই প্রেম এবং সম্মানও মেলে যার তারা হকদার।
আরিয়ান যে এখন নিজের মায়ের সান্নিধ্যে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে বাড়ছে, তার মনে আজই ওই সরলতা আছে যা সে হরির সাথে ওই তঙ্গ বা সরু গলিগুলোতে শিখেছিল। সে জানে যে আসল আমিরই পোশাকে বা মহলে নয়, বরং এক সাফ দিল এবং অন্যদের সাহায্য করায় থাকে। হরি, যাকে সমাজ এক পঙ্গু এবং সাধারণ ড্রাইভার বুঝে ঠুকরে দিয়েছিল, আজ অঞ্জলির পরিবারের সবচেয়ে মজবুত স্তম্ভ। তার নিঃস্বার্থ সেবা এবং বলিদানে এটি প্রমাণিত হয়েছে যে মানুষের শরীরের অক্ষমতা তার আত্মার মহানতাকে কখনো কম করতে পারে না। হরির কাহিনী আমাদের শেখায় যে যদি আমরা বিনা কোনো স্বার্থে কারো জান বাঁচাই, তো ঈশ্বর স্বয়ং আমাদের রক্ষার জন্য দাঁড়িয়ে যান। এই পুরো ঘটনাক্রম আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সময় যতই কঠিন কেন না হোক, আমাদের নিজের ইনসানিয়ত বা মনুষ্যত্ব এবং সত্যের রাস্তা কখনো ছাড়া উচিত নয়। আমাদের দ্বারা করা প্রতিটি ছোট ভালো কার্য ভবিষ্যতে এক বিশাল বৃক্ষের মতো ফল দেয়, যখন আমাদের মন্দ কর্ম আমাদের বিনাশের নীঁভ বা ভিত্তি রাখে। অঞ্জলির অটুট মমতা এবং হরির ত্যাগ এই কথার প্রমাণ যে প্রেম এবং করুণাই ওই শক্তি যা মৃত্যুর ওপরও বিজয় পেতে পারে। আশা আছে যে আরিয়ান এবং অঞ্জলির এই মিলন এবং করণের পতন আপনাদের মনে ও কর্মের প্রতি বিশ্বাসকে আরও গভীর করেছে। আপনারা যেখানেই থাকুন এবং যে হালেই থাকুন, সবসময় অন্যদের প্রতি দয়ার ভাব রাখুন, কারণ আপনার ভালো কর্মই আপনার আসল সম্পত্তি এবং পরিচয়। জীবনের এই ভাগদৌড়ে কখনো এটি না ভুলুন যে ওপরওয়ালার নজর আমাদের সবার ওপর আছে এবং তিনি প্রতিটি চোখের জল এবং প্রতিটি হাসির হিসাব রাখেন। আপনাদের সবার জীবন খুশিতে ভরা থাকুক এবং আপনারা সবসময় সত্য ও ন্যায়ের পথে অগ্রসর থাকুন। মুম্বাইয়ের সবচেয়ে ব্যস্ত চৌরাস্তায় ভিক্ষা মাংতে বা করা সেই ভিখারি বাচ্চার রহস্য এবং মমতার জয়, মুম্বাইয়ের শোরগোল এবং ভিড়ভাট্টা চৌরাস্তার মাঝে লুকিয়ে থাকা এই কাহিনী এক এমন মায়ের যে নিজের হারানো ছেলেকে পাওয়ার জন্য পুরো দুনিয়া থেকে লোহা নিয়ে নিয়েছে। অঞ্জলি শর্মা, যিনি এক বড় কোম্পানির মালকিন, যখন একদিন কারের জানালা দিয়ে এক ধুলো মাখা ভিখারি বাচ্চার চোখে নিজের মৃত স্বামীর ঝলক দেখেন, তো তার মমতা জেগে ওঠে। তিনি এটি জানতেন না যে ওই বাচ্চা অন্য কেউ নয়, বরং তার নিজের ছেলে আরিয়ান, যাকে 9 বছর আগে এক ভয়ানক ষড়যন্ত্রের অধীনে তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এটি কাহিনী বিশ্বাসঘাতকতা, হিম্মত এবং কর্মের ন্যায়ের এক অদ্ভুত মিসাল বা উদাহরণ, যেখানে আপনারাই সম্পত্তির জন্য খুনি খেল খেলল। দেখুন কিভাবে এক নেক দিল এবং পঙ্গু ড্রাইভার হরি নিজের জানের পরোয়া না করে ওই মাসুমকে বাঁচালো এবং তাকে 9 বছর পর্যন্ত পালন করল। অঞ্জলি নিজের বুদ্ধিমত্তায় ওই গদ্দারদের বেআব্রু করল যারা তার সুখী পরিবারকে উজাড় করেছিল। এটি রোম খাড়া করে দেওয়া দাস্তান আপনাকে এটি ভাবতে বাধ্য করবে যে মানুষ যতই চালাকি করে নিক, সে ওপরওয়ালার ন্যায় এবং নিজের কর্মের ফল থেকে কখনো বাঁচতে পারে না। সত্যের এই জয়কে অন্ত পর্যন্ত দেখুন এবং অনুভব করুন যে মমতার শক্তির সামনে প্রতিটি বুড়াই বা মন্দ কাজ হাঁটু টেক বা হার মেনে নেয়। এই কাহিনী আমাদের শেখায় যে জীবন এক নদীর মতো, যেখানে কখনো কখনো নোংরামি ওপরে ভাসে কিন্তু দামি মুক্ত গভীরতাতেই লুকিয়ে থাকে। করণ ও লীলার মতো লোকরা যদিও আলিশান মহলে থাকুক, কিন্তু তাদের আত্মা অন্ধকার এবং ফাঁপা হয়। যখন হরির মতো লোকরা যদিও গরিবিতে বাঁচুক, তাদের ইনসানিয়ত বা মনুষ্যত্বই তাদের আসল দৌলত। অন্তে ন্যায়েরই জয় হয়, কারণ প্রকৃতির নিয়ম অটল।